নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস পঞ্চম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, চারের অঙ্ক। বছর 10-12 আগেকার কথা। তখন ভোরবেলা সংবাদপত্রের পাতা খুললেই প্রথম পৃষ্ঠাতে শহরের এখানে ওখানে নিত্য 8-10টা খুন খারাপের কথা দেখা যেত না। এ অশান্তি আর অস্থিরতা ছিল না এ শহরের জনজীবনে। এত আতঙ্ক আর খুনোখুনি রক্তপাতও ছিল না। সেই সময়েই 2 মাসের মধ্যে পরপর 2টি খুনের সংবাদপত্রে প্রকাশিত হলো। নিহত ব্যক্তিরা শহরের গণ্যমান্য কোনো বিশেষ পরিচিত ব্যক্তি না হলেও প্রত্যেকেই তারা যাকে বলে ধনী এবং নামী জুয়েলার্স, এবং জুয়েলারি ব্যবসা ছাড়াও কলকাতা শহরে তাদের গাড়ি বাড়ি ও প্রচুর ব্যাংক ব্যালেন্স প্রত্যেকেরই ছিল। এবং তাদের হত্যার ব্যাপারে বিশেষ যে ব্যাপারটা সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হচ্ছে প্রত্যেকেরই গলায় একটা নীল রেশমি রুমাল জড়িয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগ নানাভাবে অনুসন্ধান করেও 3-3টে নিষ্ঠুর হত্যা ব্যাপারের কোনো হদিশ করতে পারেনি। শীতের এক সকালে কিরিটি তার বসবার ঘরে বসে গায়ে একটা শাল জড়িয়ে আরাম করে চা পান করছে। এমন সময় জংলি ওই দিনকার সংবাদপত্রটা নিয়ে এসে ঘরে ঢুকল। কৃষ্ণা পাশেই বসেছিল। সেই প্রথমে জংলির হাত থেকে সংবাদপত্রটা নিয়ে প্রথম পৃষ্ঠাটা খুলে তার উপর চোখ বোলাতে বোলাতে বলে উঠল, দেখেছো, আবার সেই নীল রুমাল, আবার একজন জুয়েলার। কিরিটি মুখ তুলে কৃষ্ণার দিকে তাকিয়ে বলল, মানে? আবার আরেকজন জুয়েলারকে গলায় নীল রুমাল পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, কৃষ্ণা বললে। তাই নাকি? কিরিটির কণ্ঠে যেন একটা ব্যগ্রতার সুর। হ্যাঁ, ভদ্রলোকের নাম শশধর সরকার। বউবাজারে মস্ত বড় জুয়েলারি শপ সরকার জুয়েলার্সের প্রোপাইটার ছিলেন। দেখি। কিরিটি হাত বাড়িয়ে কাগজটা নিল। প্রথম পৃষ্ঠাতেই সংবাদটা প্রকাশিত হয়েছে। আবার সেই নীল রুমাল, আবার একজন জুয়েলার, এই নিয়ে হলো 3 জন। এবারে নিহত হয়েছেন বিখ্যাত জুয়েলারি শপ সরকার জুয়েলার্সের প্রোপাইটার শশধর সরকার। ভদ্রলোকের বয়স 42-43 হবে। তার দোকানের মধ্যেই তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ তদন্তে প্রকাশ, শনিবার বেলা 2:30 নাগাদ দোকান বন্ধ হয়ে যায়। দোকান বন্ধ করে সকলের সঙ্গে শশধর সরকার বের হয়ে যান। রাত্রি 8টা পর্যন্ত তিনি বালিগঞ্জে যতীন দাস রোডে তার বাড়িতেই ছিলেন। রাত 8টা নাগাদ একটা ফোন কল পেয়ে তিনি বের হয়ে যান। বাড়ির কেউ বলতে পারেনি কোথা থেকে ফোন কলটা এসেছিল এবং কে করেছিল বা কোথায় তিনি গিয়েছিলেন। স্ত্রীকে কেবল বেরোবার সময় বলে যান একটা বিশেষ কাজে বেরোচ্ছেন, ঘন্টা দেড়েকের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু রাত 12টা বেজে গেল। যখন তিনি ফিরলেন না তখন শশধর সরকারের স্ত্রী ব্যস্ত হয়ে ওঠেন। চারিদিকে জানাশোনা জায়গায় ফোন করতে থাকেন, কিন্তু কেউ তার কোনো সংবাদ দিতে পারে না। একসময় রাত শেষ হয়ে গেল, কিন্তু শশধর সরকার ফিরলেন না। পরের দিন সকাল 10টা নাগাদ দোকান থেকে ফোন এলো। দোকানের একজন কর্মচারী বিনয় ভূষণ ফোন করেছে। রবিবার দোকান বন্ধ। সে বাসাতেই ছিল। বউবাজার অঞ্চলেই তার বাসা। একটি ছোকরা এসে তার বাসায় তাকে জানায় ছেলেটি ওই পাড়ারই, বিনয় ভূষণকে চিনত।
বিনয়বাবু, শিগগিরই একবার দোকানে যান। দোকানে? আজ তো রবিবার, দোকান বন্ধ। তা তো জানি, ছোকরাটি বলে। দেখলাম আপনাদের দোকানের কলাপসিবল গেটটা খোলা। খোলা? সে কি? হ্যাঁ, ব্যাপারকে দেখবার জন্য ভেতরে উঁকি দিয়ে দেখি দোকানের ভেতরে সব আলো জ্বলছে। আর কি, কে একটা লোক মেঝেতে পড়ে আছে। আমি ছুটতে ছুটতে এসেছি আপনাকে খবরটা দিতে। বলাই বাহুল্য, অতঃপর বিনয়ভূষণ উঠি কি পড়ি করে সঙ্গে সঙ্গে দোকানে ছুটে যায় এবং দেখে ছোকরাটির দেওয়া সংবাদ সত্য। শুধু তাই নয়, মৃত ব্যক্তি আর কেউ নয়, তাদেরই মালিক শশধর সরকার। তার গলায় একটা নীল রুমাল বাঁধা, শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। চোখ দুটো যেন ঠেলে বের হয়ে আসছে। প্রথমটায় ওই বীভৎস দৃশ্য দেখে বিনয়ভূষণ আতঙ্কে যেন বিমূঢ় হয়ে গিয়েছিল। অবশেষে সেই পুলিশে ফোন করে সংবাদটা দেয়। পুলিশ আসে। ঘরের মধ্যে শোকেসগুলো যেমন ছিল তেমনই আছে। প্রত্যেক শোকেসে নানা ধরনের অলংকার সাজানো যেমন ছিল ঠিক তেমনই আছে। কোনোটা তালা বা চাবি ভাঙা হয়নি। এমনকি দোকানের চাবির গোছাটা শশধর সরকারের জামার পকেটেই পাওয়া গেছে। দোকানের যে দারোয়ান হনুমান প্রসাদ দোকানের প্রহরায় থাকতো রাত্রে, তাকে দোকানের পেছন দিককার একটা ঘরে খাটিয়ার উপর নিদ্রিত অবস্থায় পাওয়া যায়। বেলা 10টার সময়ও সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। অনেক কষ্টে ঠেলে ঠুলে তার ঘুম ভাঙানো হয়, কিন্তু সে কোনো কিছু জানে না। সন্ধ্যার দিকে তার এক দেশওয়ালি পরিচিত ব্যক্তি এসেছিল। দুজনে মিলে লোটা দুই সিদ্ধির শরবত খেয়েছিল, আর তারপরেই সেই লোকটা চলে যায়। আর হনুমান প্রসাদও খাটিয়ায় শুয়ে নিদ যায়। সে কিছু জানে না, রামজির কসম। দোকানের অন্যান্য কর্মচারীদের শুধিয়ে ও খাতাপত্র দেখে যতদূর জানা গেছে, দোকান থেকে কোনো অলংকারাদি বা সিন্ধুকের টাকা করি কিছুই চুরি যায়নি। কাজেই বোঝা যাচ্ছে ব্যাপারটা শুধু হত্যাই। সে হত্যার উদ্দেশ্যেই হত্যা করা হয়েছে। কোনো চুরি চামারির ব্যাপার নেই এই হত্যার সঙ্গে। কৃষ্ণা বললে, পড়লে? কিরিটি বললে মৃদু কণ্ঠে, মনে হলো কিরিটি যেন কি ভাবছে। সত্যিই কিরিটি ভাবছিল। হঠাৎ কাগজটা রেখে কিরিটি উঠে সোজা গিয়ে ঘরের কোণে রক্ষিত ফোনের রিসিভারটা তুলে ডায়াল করতে লাগলো বউবাজার থানায়। থানা অফিসার বিকাশ সেন তার পরিচিত। বিকাশ থানাতেই ছিল। সেই ফোন ধরে অপর প্রান্তে। ওসি বউবাজার থানা স্পিকিং। কে? বিকাশ, আমি কিরিটি। আরে মিস্টার রায়, কি খবর হঠাৎ? কাগজে দেখলাম তোমার এলাকায় কি একজন শশধর সরকার পরশু রাত্রে খুন হয়েছে। হ্যাঁ, আবার সেই নীল রুমাল মিস্টার রায়। জানি। তা কোনো কিছুর কিনারা করতে পারলে বা হদিশ করতে পারলে? না, তবে কি? তার গলায় পেঁচানো ছিল যে নীল রুমালটা, যার সাহায্যে বেচারিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, সেই রুমালটা পরীক্ষা করতে করতে একটা জিনিস নজরে পড়েছে জানেন মিস্টার রায়। কি বলতো? ছোট্ট করে লাল সুতোয় লেখা একটা সাংকেতিক ইংরেজি অক্ষর 3, অর্থাৎ 3। আমিও ঠিক ওই কথাটাই তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম বিকাশ। যাক, নিশ্চিন্ত হলাম। মানে? টেলিফোনে সব কথা হতে পারে না। তোমার হাতে যদি সময় থাকে তো চলে এসো একবার আমার বাড়ি। যাবার কথা যখন আপনি বলছেন, তখন হাতে হাজার কাজ এবং সময় না থাকলেও যেতে হবে। আমি এক্ষুনি আসছি বলেই বিকাশ টেলিফোনটা রেখে দিল অপর প্রান্তে। কিরিটি ও রিসিভারটা নামিয়ে রেখে পুনরায় সোফায় এসে বসলো। কৃষ্ণা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? কাকে আসবার জন্য জরুরি তাগিদ দিলে গো ফোনে? বউবাজার থানার ওসি আমাদের বিকাশ সেনকে। আমাদের বিকাশ বাবু? হ্যাঁ, ও হয়তো এক্ষুনি এসে পড়বে। তুমি বরং কিছু ভালো মতো জল খাওয়ার ব্যবস্থা করো কৃষ্ণা। জানো তো বিকাশ সেন কিরকম পেটুক মানুষ। কৃষ্ণা হেসে বলে, জানি, সে ব্যবস্থা হবে খন, কিন্তু ব্যাপারটা কি বলতো? হঠাৎ এত জোর তলব কেন ভদ্রলোকটিকে?
আজকের সংবাদপত্রের দ্বিতীয় পৃষ্ঠার অ্যাডভার্টাইজমেন্ট। বিজ্ঞাপনের পাতাটা দেখো, একটা বিজ্ঞাপন আছে নিশ্চয়ই, যদি আমার অনুমান মিথ্যা না হয় তো। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কৃষ্ণা যেন একটু বিস্ময়ের সঙ্গেই শুধায়। বেদ পাঠের। কিরিটি মৃদু হেসে বললে, মানে? আহা, দেখোই না আগে বিজ্ঞাপনটা আছে কিনা। কৃষ্ণা বিনা বাক্য ব্যয়ে অতঃপর সংবাদপত্রটা তুলে নিয়ে দ্বিতীয় পৃষ্ঠাটা খুলে চোখ বুলতে শুরু করে। এ তো দেখছি বিবাহ, হারানো প্রাপ্তি ও নিরুদ্দেশের বিজ্ঞাপনেই পাতা ভর্তি। দেখতে দেখতে বলে কৃষ্ণা। তোমার চোখে দেখছি চালসে পড়েছে কৃষ্ণা। ডক্টর জিতেন চক্রবর্তীর কাছে একদিন তোমাকে না নিয়ে গেলেই চলছে না। কাগজটা দাও, দেখাচ্ছি। আমার অনুমান যদি মিথ্যা না হয় তো নিশ্চয়ই বিজ্ঞাপনটা আছে আজকের কাগজেও। কৃষ্ণার হাত থেকে কিরিটি হাত বাড়িয়ে কাগজটা টেনে নিল। কয়েক মুহূর্ত চোখ বুলিয়ে কিরিটি বলে উঠল, বলছিলাম না নিশ্চয়ই বিজ্ঞাপনটা বের হয়েছে, এই দেখো। দেখি, বলে কৃষ্ণা কাগজটার উপর ঝুঁকে পড়ল। পৃষ্ঠার মাঝামাঝি কলমে সত্যি একটা বক্স করা বিচিত্র বিজ্ঞাপনের প্রতি কিরিটি অঙ্গুলি নির্দেশ করে বলল, পড়ো। কৃষ্ণা ঝুঁকে পড়ল। একটা বক্স করা বিজ্ঞাপন, পাইকার টাইপে ছাপা হয়েছে ছোট কবিতার মতো। এই যে দেখছি একটা কবিতা। আহা, পড়োই না। একে চন্দ্র অস্তমিত, দুইয়ে পক্ষ কর্তিত, তিনে নেত্র উৎপাটিত, চারে বেদ পঠন পাঠন, যা হলেই সমাধান। নতুন কিতাবে নতুন ছড়া শীঘ্রই প্রকাশ হচ্ছে। কৃষ্ণা বারদই পড়ল বিচিত্র বিজ্ঞাপনটা। তারপর বললে, নতুন বইয়ের বিজ্ঞাপন মনে হচ্ছে। হ্যাঁ, কিরিটি মৃদু হেসে বলে, নতুন এক কিতাবই বটে। রক্তের হরফে লেখা হচ্ছে। শেষ পরিচ্ছদটি কেবল এখন বাকি। সেটি লেখা হলেই, অর্থাৎ সমাপ্ত হলেই পুস্তকটি শেষ। কৃষ্ণা বুঝতে পারে বিজ্ঞাপনের মর্মার্থটা সে ঠিক উদ্ধার করতে পারেনি। তাই বলে, মনে হচ্ছে ওই বিজ্ঞাপনের মধ্যে কোনো রহস্যের গন্ধ তুমি পেয়েছ। রহস্য বলে রহস্য, মারাত্মক রহস্য। তবে বেচারি এখনো বুঝতে পারেনি। কি? অতি দম্ভে যেমন লঙ্কাধিপতি হত হয়েছিল, তেমনি তারও মৃত্যুবান তার অতি দম্ভের ছিদ্রপথে বের হয়ে এসেছে। তারপর একটু থেমে আবার বলে, কিছুদিন ধরেই ওই বিজ্ঞাপনটা বেরোচ্ছিল, তবে শেষ দুটি লাইন আজই যোগ করা হয়েছে এবং সমাপ্তির রেখা টানার ইঙ্গিতটি স্পষ্ট করে দেওয়া হয়েছে। কার কথা বলছো? মেঘের আড়াল থেকে যিনি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন সেই মেঘনাদের কথা। ঠিক আছে, তুমি হেয়ালি গাও, আমি চললাম। কৃষ্ণা রাগত ভাবে উঠে দাঁড়ায়। আরে বসো বসো, চড়ছো কেন? না যাই, বিকাশবাবু খাবারের ব্যবস্থা করি গে। সে হবে খন, বসো না। কৃষ্ণা আবার সোফায় বসে পড়ে। কিরিটি বলে, সংবাদপত্রে তোমার নজর পড়েছে কিনা জানি না, গত 2 মাসে আরো 2জন জুয়েলার এই শহরে খুন হয়েছে। সে তো হচ্ছেই কত। তা হচ্ছে, তবে ওই পূর্বের দুটি খুন ও গতকালের খুনের মধ্যে দুটো বিশেষত্ব আছে, এবং বিশেষত্ব একটা অঙ্কের মতো। কিরকম? 1 নম্বর হচ্ছে যে 2জন গত 2 মাসে নিহত হয়েছেন তারা প্রত্যেকেই ধনী ব্যক্তি শহরের মধ্যে, এবং প্রত্যেকেই ব্যবসায়ী। শুধু ব্যবসায়ী নয়, সোনা রূপার ব্যবসায়ী, অর্থাৎ জুয়েলার্স ছিল। 2 নম্বর? 2 নম্বর বলো তো কি? স্মিত হাসে স্ত্রীর মুখের দিকে তাকালো কিরিটি। প্রত্যেকেরই গলায় একটি করে নীল রুমাল পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, তাই তো? চমৎকার। আর কিছু? কিরিটি সহাস্যে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছে তখনও। আর? হ্যাঁ, আর? কিরিটির কথা শেষ হলো না। বাইরে গাড়ি থামার শব্দ শোনা গেল ওই সময়। কিরিটি বললে, ওই বোধহয় আমাদের সেন সাহেব এলো। বাইরের কলিং বেলও বেজে উঠল ওই সঙ্গে। শোনা গেল তার শব্দ। জঙ্গলি, কিরিটি ডাকে। বলুন। জঙ্গলি সাড়া দিল।
দরজাটা খুলে দাও, বোধহয় বিকাশ বাবু এলেন। যাই। হ্যাঁ, আমিও যাই, চাল জল খাবার নিয়ে আসি। কৃষ্ণা সোফা ছেড়ে উঠে ঘর থেকে বের হয়ে গেল। কিরিটির অনুমান মিথ্যা নয়। একটু পরেই সিঁড়িতে একটা ভারী জুতোর মচমচ শব্দ শোনা গেল। মোটা মানুষ বিকাশ সেন, বউবাজার থানার ওসি, সিঁড়ি ভাঙার পরিশ্রমে হাঁপাতে হাঁপাতে ঘরে এসে ঢুকল। এসো বিকাশ। বিকাশ ধপ করে একটা সোফার উপর বসতে বসতে বলল, এবারে রায় সাহেব ঊর্ধ্বশ্বাসে একেবারে ছুটে আসছে জিপ নিয়ে। কিরিটি হাসলো। হাসছেন আপনি, আর ওদিকে দেহের ওজনটা একটু কমাতে পারো না, তাহলে আর হাঁপাতে হয় না। আপনিও ওই কথা বলবেন রায় সাহেব? ঘরে বাইরে যদি ওই একই কথা শুনতে হয়। কেন হে, ঘরে আবার তাগিদ দিচ্ছে কে? কে আবার? বললে বিকাশ। তাগিদ দেবার যার ক্ষমতা বা অধিকার আছে। বলো কি, ভদ্রমহিলাও তোমার পেছনে লেগেছেন? অথচ জানেন গত 8 মাসে আমার 20 ওয়েট কমে গেছে। এভাবে ওয়েট কমতে থাকলে। তাই নাকি? তা 8 মাস পূর্বে কত ছিল? কত? 2.5 মণও নয়, 6 কম। কিরিটি গম্ভীর হওয়ার চেষ্টা করে কোনো মতে হাসি চেপে বলল, তাহলে তো সত্যিই যথেষ্ট কমে গেছে। বলুন তাহলে, আর কমলে হাঁপ ধরবে না? সে ব্যাঙাচিতে নির্ঘাত পরিণত হবে। আমার পরিবারটাকে একটু বুঝিয়ে বলতে পারেন, মোটা না হয় একটু আমি সামান্যই, তাহলেও আমার মতো অ্যাক্টিভ অফিসার কজন আছে উপরওয়ালারা, বলুন তো? তার কথাটা মিথ্যা নয়। মোটা সোটা হলে কি হবে? বিকাশের সত্যি খুব কর্মঠ অফিসার, সরকারি মহলে যথেষ্ট নামও আছে। কিরিটি সেটা অজানা নয়। যাক গে ওসব কথা। বলুন এখন হঠাৎ আসতে বললেন কেন ফোন করে? বসো বসো, আগে চা জল খাবার খেয়ে সুস্থ হও। কৃষ্ণা ওই সময় 1 প্লেট সন্দেশ ও চায়ের কাপ নিয়ে ঘরে প্রবেশ করল। কেমন আছেন বিকাশ বাবু? কৃষ্ণা প্রশ্ন করে। নমস্কার বৌদি, ভালো, চমৎকার। কেবল চারিদিকে বদমাস শয়তানগুলো জ্বালাতন করে মারছে। এই দেখুন না, গত পরশু একজন আবার নীল রুমালের ফাঁসে খতম হয়েছেন, আর হবি তো হওয়া আমারই চৌযুদ্ধের মধ্যে। ভালো কথা বিকাশ, সেই নীল রুমালটা এনেছো? কিরিটি প্রশ্ন করে। হ্যাঁ এই যে। বলতে বলতে পকেট থেকে ছোট একটা কাগজের প্যাকেট বের করলো বিকাশ সেন। কিরিটি হাত বাড়িয়ে প্যাকেটটা নিল। নাও শুরু করো বিকাশ। বিকাশকে বলবার আগেই সে প্লেটটা টেনে নিয়েছিল। কিরিটি কাগজের মোড়কটা খুলতেই একটা দামি বিলাতি সেন্টের গন্ধের ঝাপটা ঘরের মধ্যে উপস্থিত সকলের নাকে এসে লাগলো। নীল রঙের, আকাশ নীল রঙের একটা বড় সাইজের রেশমি রুমাল। কিরিটি রুমালটা মেলে ধরে দেখতে দেখতে বলল, হত্যাকারী মহাশয় দেখছি রীতিমতো শৌখিন ব্যক্তি। বন্দুক রিভলভার ছোড়াছুড়ি নয়, একেবারে একটি সেন্ট নিষিক্ত আকাশ নীল রঙের রেশমি রুমালকেই হাতিয়ার করেছেন। জেনুইন নীতি আছে বলতে হবে। কি বলো বিকাশ? একটা বড় আমসত্ত্ব গালে পুড়ে চিবোতে চিবোতে বিকাশ বলল, তা যা বলেছেন, কিন্তু আমি ভাবছি অন্য কথা। যে রেটে এ শহরে নীল রুমালের আবির্ভাব করতে শুরু করেছে, শেষ পর্যন্ত না আমাদের পুলিশ মহলের কণ্ঠদেশেই তা চেপে বসে। কিরিটি হো হো করে হেসে ওঠে বিকাশের কথায়। বিকাশ আরেকটা সন্দেশ মুখে পুড়তে পুড়তে বলে, অতি উপাদেয়। কোথাকার সন্দেশ বৌদি, কোন দোকানের? কৃষ্ণা জবাব দেয়,
দোকানে নয়, তবে আমার হাতে তৈরি। আহ, কি ইচ্ছা করছে জানেন বৌদি? কি? সহাস্য মুখে তাকালো কৃষ্ণা বিকাশ সেনের দিকে। হাত দুটো আপনার সোনা দিয়ে বাঁধিয়ে দিই। কিরিটি আর কৃষ্ণা দুজনেই হাসে। সন্দেশের রেকাবিটা নিঃশেষ করে চায়ের পেয়ালাটা তুলে নিতে নিতে বিকাশ বললে, কি কিরিটি বাবু, রুমালটা থেকে কিছু হদিশ পেলেন? আপাতত যা মনে হচ্ছে তা হচ্ছে রুমালের সাধারণত যা সাইজ হয়ে থাকে তার থেকে কিছু বড়। সাধারণ সিল্কের রুমাল আর কোণের রুমালটার সাংকেতিক ইংরেজি অক্ষর 3 লেখা ছাড়া বিশেষ কোনো হদিশ মিলছে না। তবে তবে এই 3 সাংকেতিক অক্ষরটিকে যদি বিশেষ একটা ইঙ্গিত বলে ধরে নেওয়া যায় তো বলতে হবে। বিকাশ আগ্রহে কিরিটির মুখের দিকে তাকিয়ে শুধালো, কি মিস্টার রায়? পরশুর হত্যাটি নিয়ে 3টি হত্যাকাণ্ড এই 2 মাস ধরে এই শহরে সংঘটিত হয়েছে, এই ধরনেরই নীল রুমালের সাহায্যে। সেগুলির মধ্যে অর্থাৎ সেই হত্যাকাণ্ডগুলির মধ্যে একটা বিশেষ যোগাযোগ বা যোগসূত্র হয়তো আছে। ঠিক, আমারও তাই মনে হয়েছিল। একই ব্যক্তির দ্বারা সবকটি হত্যাকাণ্ডই সংঘটিত হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ হত্যাকারী একই ব্যক্তি, এই তো বলতে চান আপনি? বিকাশ বললে। কিরিটি মৃদু কণ্ঠে বললে, মনে হচ্ছে তো সেই রকমই, কিন্তু একটা কথা। বিকাশ বলে, কি বলো তো? কিরিটি বিকাশের মুখের দিকে তাকালো। ওটা যদি ইংরাজি 3 না হয়ে বাংলায় ও হয়? না। কি না? ওটা ইংরাজি 3। কি করে স্থির নিশ্চয় হলেন? একটা বিজ্ঞাপন সংবাদপত্রে তোমার দৃষ্টি আকর্ষণ করেছে কিনা জানি না বিকাশ। বিজ্ঞাপন? হ্যাঁ, বিজ্ঞাপনটা কিছুদিন থেকে সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে। কি বিজ্ঞাপন বলুন তো? কিরিটি তখন দৈনিক প্রত্যহে প্রকাশিত বিজ্ঞাপন যেটা তার দৃষ্টি আকর্ষণ করেছিল এবং যে বিজ্ঞাপন সম্পর্কে কিছুক্ষণ পূর্বে তার সঙ্গে কৃষ্ণার আলোচনা চলছিল সেটা সম্পর্কে বললে। সত্যি, দেখি বিজ্ঞাপনটা। কিরিটি কাগজটা এগিয়ে দিল। বিকাশ বিজ্ঞাপনটা বার কয়েক পড়ল, তারপর বললে, বিজ্ঞাপনটা সত্যি বিচিত্র তো। তাহলে? ঠিক তাই বিকাশ। পরপর 3টি হত্যাকাণ্ডই বিশেষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে এবং এক বা একাধিক ব্যক্তির দ্বারা যদি সংঘটিত হয়েও থাকে তাহলেও প্রি প্ল্যান্ড, প্রি মেডিটেটেড, পূর্ব পরিকল্পিত বলেই মনে হয়। তা তো বুঝলাম, কিন্তু কি বলো? উদ্দেশ্য একটা নিশ্চয়ই আছে। তা আছে বই কি। হত্যাকারী কিছুটা ম্যানিয়াক হলেও হত্যাকাণ্ডের পেছনে তার একটা উদ্দেশ্য সুনিশ্চিত আছে, হয়তো প্রতিহিংসা বা প্রতিশোধ। কিন্তু সেখানে পৌঁছানোর পূর্বে তোমাকে কতগুলো ব্যাপারের ভালো করে অনুসন্ধান নিতে হবে। কিন্তু কি অনুসন্ধান করি বলুন তো? ঘটনার সময় ঘটনাস্থলে আর কেউ ছিল বলেই তো এখনো জানা যায়নি। পেছনের গ্যারাজে যে বেটা দারোয়ান ছিল সে বেটা তো সিদ্ধির নেশায় সে রাত্রে বুঁদ হয়েছিল। আচ্ছা, সংবাদপত্রে যে নিউজ বের হয়েছে সেদিন রাত 8টা নাগাদ কার কাছ থেকে একটা ফোন কল পেয়ে শশধর সরকার বের হয়ে যান বাড়ি থেকে? হ্যাঁ, তার স্ত্রী তো বলতে পারলেন না ফোন কলটা কোথা থেকে এসেছিল। কেবল বললেন তার স্বামী নাকি তাকে বলেছিলেন ফোন কলটা জরুরি। জরুরি তো বটেই, একেবারে মৃত্যু পরোয়া না। তাই বলছিলাম সেটার কোনো ট্রেস করা যায় কিনা দেখো। কেমন করে সম্ভব তা? অটোমেটিক ফোন। তবু দেখো, চেষ্টা করলে হয়তো জানতেও পারো। তারপর ওই বিনয় ভূষণ, এখানেও একটা ধোঁয়া, তাই বুঝি? হ্যাঁ, ওই বিনয় ভূষণকে শশধর বাবুর স্ত্রী জানতেন না, তবে একটা সংবাদ পেয়েছি দিন 15 আগে দোকানের চাকরি থেকে নাকি বিনয়কে বরখাস্ত করেছিলেন শশধর সরকার। কি করে জানলে?
দোকানের একজন কর্মচারী যতীন সমাদ্দারই বললে এনকোয়ারির সময়। যে ফোন করেছিল শশধরের স্ত্রী সুনয়না দেবীকে, সে বিনয় ভূষণের নাম করে ওইসব বলে। তাছাড়া আরো একটা কথা আছে, সে রাত্রে নাকি বিনয় ভূষণ কলকাতাতেই ছিল না। তবে কোথায় ছিল? অনুসন্ধান করতে গিয়ে জানা যায় বিনয়ভূষণ দিন দশেক আগে থাকতেই তার বউবাজারের বাড়ি ছেড়ে দিয়ে শ্রীরামপুরে চলে গিয়েছিল, সেখানে একটা দোকানে চাকরি পেয়ে। সে রাত্রে শ্রীরামপুরেই ছিল। ওই দিন সকালে কলকাতায় আসে কি একটা কাজে। কিরিটি বললে, তা বিনয়ভূষণের চাকরি গিয়েছিল কেন, জানতে পেরেছো কিছু? হ্যাঁ, চুরির ব্যাপারে। চুরি? হ্যাঁ, কিছু দামি জুয়েলার্স চুরির ব্যাপারে সন্দেহে তার চাকরি যায়। আচ্ছা, শশধর সরকারের ফ্যামিলি মেম্বার্স কজন? কে কে আছে বাড়িতে? নিঃসন্তান ছিলেন উনি, স্ত্রী এবং একটি পোষ্য ভাইপো রাজীব সরকার, আর চাকর বাকর, দারোয়ান, ড্রাইভার। রাজীব সরকার কি করে? সেও তার কাকার সঙ্গে দোকানেই বসতো। এখন বুঝতেই পারছেন, ব্যাপারটা যেমন ধোঁয়াটে তেমনি রীতিমতো রহস্যজনক। আমি তো মিস্টার রায় কোনো আলোর বিন্দুও কোথাও দেখতে পাচ্ছি না। সুনয়না দেবী ও রাজীব সরকারকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করেছিলে? করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করেও কিছু জানতে পারা গেল না? না, তারা বললেন শশধর বাবু নাকি অত্যন্ত অমায়িক ও সৎ চরিত্রের লোক ছিলেন, কখনো কারো সাথে পাঁচে থাকতেন না, তার কোনো শত্রুও ছিল না। ওইভাবে তার মৃত্যুটা তাদের কাছে কল্পনাতীত। আচ্ছা, দোকানটা কতদিনের? কিরিটি প্রশ্ন করে। শুনলাম দোকানটা নাকি উনিই করেছিলেন, বছর 5 হলো। ছোট দোকান থেকে 5 বছরে বিরাট কারবার হয়ে দাঁড়িয়েছিল। ওটা পৈতৃক সম্পত্তি নয় তাহলে? 5 বছরের ঐশ্বর্য? হ্যাঁ, ওর বাপ রামজীবন সরকার সামান্য একজন কারিগর ছিলেন, শশধরও তাই ছিলেন। বাপ বছর 8 আগে মারা যান। বছর 5 আগে কাজ ছেড়ে দিয়ে কিছুদিন বসেছিলেন, তারপর ছোট্ট একটা দোকান খোলেন। তারপর ধীরে ধীরে নিজের চেষ্টা, অধ্যবসায় ও পরিশ্রমে সরকারি জুয়েলারের আবির্ভাব, তাই তো? হ্যাঁ। তা শশধর কোথায় চাকরি করত, কোন দোকানে, কিছু জানা গেছে? সে খবরও নিয়েছি। বিরাট জুয়েলার্স, বি কে সরকার অ্যান্ড সন্স নামটা আপনার নিশ্চয়ই মনে আছে। মনে থাকবে না কেন, সে তো প্রায় বছর 5 আগে কি সব আভ্যন্তরীণ কারণে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সেখানেই চাকরি করতেন শশধর সরকার এক সময়। কিরিটি কিছুক্ষণ যেন কি ভাবলো, তারপর বিকাশের মুখের দিকে তাকিয়ে বলল, একটা খোঁজ নিতে পারো বিকাশ? কি বলুন তো? বি কে সরকার অ্যান্ড সন্সের মালিক বা মালিকদের মধ্যে কেউ আছেন কিনা, এবং যদি থাকেন তো বর্তমানে কে কোথায় আছেন, কি করছেন? তা পারবো না কেন? হ্যাঁ, খবরটা সংগ্রহ করো তো, ভালো করে সন্ধান নাও। আলোর বিন্দু হয়তো দেখতে পাবো, এক আধটা। আর আর কি? সংবাদপত্রে ওই বিজ্ঞাপনের কথাটি যেন ভুলে যেও না। একটা কথা বলবো মিস্টার রায়? বলো। সংবাদপত্রে প্রকাশিত ওই বিজ্ঞাপনটার সঙ্গে নীল রুমাল হত্যা রহস্যগুলোর সত্যি কোনো যোগাযোগ আছে বলে কি আপনি মনে করেন মিস্টার রায়? নাও থাকতে পারে, হয়তো কোনোটার সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই। কেটি মৃদু হেসে বলল, তবে সেই যে একটা কবিতা আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, মিললেও মিলিতে পারে অমূল্য রতন। কিন্তু আর না বিকাশ, এবার আমি একটু বেরোবো। বিকাশ বুঝতে পারে কিরিটি আপাতত বর্তমান প্রসঙ্গের ওপরে জবনিকাপাত করতে চায়। কিরিটি রায়কে বিকাশ ভালো করেই চেনে। যতটুকু সে বলেছে শতপ্রবৃত্ত হয়ে, তার বেশি একটি কথাও তার মুখ থেকে আর এখন বের করা যাবে না। তাহলে আমিও উঠি। এসো। বিকাশ সেন উঠে পড়ল। ঘন্টাখানেক বাদে কিরিটিও বের হচ্ছে দেখে কৃষ্ণা শুধোয়, বেরোচ্ছ নাকি?
হ্যাঁ, একটু ডালহৌসি যাব। সংবাদপত্র প্রত্যহের অফিসে বোধহয়। ঠিক। তোমার কি সত্যিই মনে হয়? কি? ওই বিজ্ঞাপনটার সঙ্গে নীল রুমাল হত্যা রহস্যের কোনো যোগাযোগ আছে কিনা? হ্যাঁ, মানে। কিন্তু কৃষ্ণার কথা শেষ হলো না। নিচের কলিং বেলটা বেজে উঠল। কৃষ্ণা বললে, ওই দেখো, আবার যেন কে এলো। সুব্রত ঠাকুরপো বোধহয়। মনে হচ্ছে না। তার বেল বাজানো ঠিক ওই রকম নয়। ওই সময় জঙ্গলি এসে ঘরে ঢুকলো। বাবুজি। কি রে? একজন ভদ্রলোক দেখা করতে চান। ভদ্রলোক? কোথা থেকে আসছেন? তা তো কিছু বললেন না। বললেন আপনার সঙ্গে কি বিশেষ দরকার আছে। যা ডেকে নিয়ে আয়। জঙ্গলির নিচে চলে গেল। কৃষ্ণাও ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। কিরিটি তাকে সম্বোধন করে বললে, এখন আর বেরোবো না। সেই ভালো, ফুলকপির সিঙ্গারা ভাজছিলাম। সুব্রতকে খবর দিয়েছো? কালই ফোনে বলেছি, এখনই হয়তো এসে পড়বে। ঠিক আছে, তুমি যাও। কৃষ্ণা ঘর থেকে বের হয়ে গেল। সিঁড়িতে পায়ের শব্দ শোনা যায়। কিরিটি কান পেতে শোনে। দুজোড়া শব্দ। প্রথম শব্দটা জঙ্গলির। তার সঙ্গে যে শব্দটা কানে আসে সেটা থেমে থেমে। হাতে বোধহয় একটা লাঠি আছে। লাঠির শব্দ কানে আসে। সত্যিই তাই। পর মুহূর্তে জঙ্গলির পেছনে পেছনে যে লোকটি ঘরে এসে প্রবেশ করে, তার বয়স খুব বেশি না হলেও দেখলে মনে হয় যেন অকালে বুড়ো হয়ে গেছে। রসকসহীন, শুকনো পাকানো চেহারা, মুখটা লম্বাটে ধরনের। মুখের চাপ দাড়ি, কণ্ঠার হাড় দুটো প্রকট, কপালে একটা জরুল চিহ্ন। দুটি চোখে যেন শৃগালের মতো অস্থির সতর্ক দৃষ্টি। ডান পাটা মনে হয় পঙ্গু। হাতে একটা মোটা লাঠি। পরনে দামি শান্তিপুরি ধুতি গ্রে কালারের, গরম সার্জের পাঞ্জাবির উপরে একটা দামি কাশ্মীরি শাল জড়ানো। নমস্কার। কিরিটি প্রতি নমস্কার জানায়, হাত তুলে। নমস্কার, বসুন। হ্যাঁ, এই যে বসি। ভাঙা ভাঙা একটু যেন মোটা কর্কশ স্বর। কোনো মতে আগন্তুক কিরিটির মুখোমুখি সোফাটার উপর বসে পাশে তার লাঠিটা রাখলেন। তারপর বললেন, আপনি নিশ্চয়ই রায় মশাই? হ্যাঁ। আগন্তুক পকেট থেকে একটা দামি সোনার সিগারেট কেস বার করেন। কেস থেকে একটা দামি বিলাতি সিগারেট নিয়ে কেসটা কিরিটির দিকে এগিয়ে ধরে বললেন, সিগারেট? না ধন্যবাদ। সিগারেট চলে না বুঝি? ধূমপানে বুঝি অভ্যস্ত নন? তা ভালো, বড় বদ অভ্যাস। চলে, তবে সিগারেট নয়, সিগার আর পাইপ। সুদৃশ্য দামি একটা ম্যাচ বক্স হোল্ডার থেকে একটি কাঠি বের করে সিগারেটে অগ্নিসংযোগ করতে তৎপর হন আগন্তুক। এটি লক্ষ্য করে আগন্তুকের দুহাতের 3 আঙুলে আংটি। তার মধ্যে ডান হাতের অনামিকায় যে আংটিটা রয়েছে সেটাই বেশ বড় সাইজের হিরে বসানো রয়েছে এবং অন্য আংটি দুটো মিনে করা। সেটার দাম খুব কম করেও 1000 তো হবেই। দামি হিরে, জলজল করছে। বেশভূষা, সোনার সিগারেট কেস, হাতে হীরের আংটি, সবকিছুই যেন নির্দেশ করছে যে আগন্তুক একজন ধনী ব্যক্তি। সিঁড়িতে ওই সময় দ্রুত জুতো পরা পায়ের শব্দ শোনা গেল। কিরিটি বুঝতে পারে সুব্রত আসছে। পর মুহূর্তেই সুব্রত ঝড়ের মতো ঘরে ঢুকে চেঁচিয়ে ওঠে, বৌদি! কিন্তু বাকি কথা সে শেষ করতে পারে না। ঘরের মধ্যে কিরিটির সামনে একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিকে দেখে থেমে গেল এবং সপ্রশ্ন দৃষ্টিতে কিরিটির দিকে তাকালো। আয় সুব্রত, বস। বৌদি? বস, এখনো দেরি আছে। সুব্রত বুঝতে পারে কিরিটি তাকে বসতে বলছে। আর কোনো কথা না বলে সে কিরিটির পাশেই বসে পড়ল। হ্যাঁ, এবারে বলুন তো, আমার কাছে আপনার কি প্রয়োজন? প্রশ্নটা করে কিরিটি আগন্তুকের দিকে দৃষ্টিপাত করল। আমার নাম শিবানন্দ বসু, বালিগঞ্জ বোস অ্যান্ড
কোম্পানির যে জুয়েলারি শপটা আছে তার প্রোপাইটার, মানে মালিক আমি। তা আমার কাছে কি প্রয়োজন বলুন তো বোসমশাই? ভদ্রলোক কেমন যেন একটু ইতস্তত করতে থাকেন, আর চোখে সুব্রতর দিকে তাকান। ও সুব্রত আমার অন্তরঙ্গ ও সহকারী, আমাকে যা বলার ওর সামনে আপনি নিঃসংকোচে বলতে পারেন শিবানন্দ বাবু। তারপর একটু থেমে কিরিটি বললে, মনে হচ্ছে বিশেষ কোনো কারণে আপনি একটু চিন্তিত। সত্যি তাই রাইমশাই, ব্যাপারটা হচ্ছে, বলুন। আপনার নজরে পড়েছে কিনা জানি না, গত 2 মাসের মধ্যে এই শহরে আপনি কি সেই নীল রুমালের ফাঁস লাগিয়ে যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই কথাই? ঠিক তাই, কিন্তু আশ্চর্য, বুঝলেন কি করে? আপনি একজন নামকরা জুয়েলার বললেন না, যাদের হত্যা করা হয়েছে তারাও সবাই জুয়েলার ছিলেন কিনা? ঠিক, সেই কারণেই আমি এসেছি আপনার কাছে একটা পরামর্শের জন্য। কিসের পরামর্শ বলুন তো? আমার কেমন একটা ভয় ঢুকেছে মনে, কে জানে এবার আমারই পালা কিনা। কেটে হেসে ফেলে। হাসছেন যে রায়মশাই? হাসছি এই কারণে, কলকাতা শহরে তো অনেক জুয়েলারি আছেন। বলতে বলতে হঠাৎ কিরিটি শিবানন্দের বাঁ হাতের মধ্যমায় মিনা করা আংটিটার দিকে তাকিয়ে থেমে যায়। শিবানন্দের দৃষ্টি এড়ায় না বোধহয় ব্যাপারটা। বলেন, কি দেখছেন? না কিছু না, কি বলছিলেন বলুন। বুঝতেই পারছেন রায়মশাই, ব্যাপার স্যাপার দেখে আমি বড্ড নার্ভাস হয়ে পড়েছি। কেন বলেন তো? বলেন কি, বেটাদের যত আক্রোশ তো দেখছি সব আমাদের জুয়েলার্সদের ওপরই। বেটারা যেন আমাদের সব খতম করবার জন্যই উঠে পড়ে লেগেছে। তাই ভয়ে ভয়ে আছি সর্বক্ষণ। রাতে ঘুম নেই, আহারে রুচি নেই, জেগে জেগে যেন কেবলই সেই নীল রুমালের আতঙ্ক দেখছি। ভয়াবহ এক বিভীষিকা। তা শিবানন্দ বাবু, সেই জন্য আমার কাছে এসেছেন কেন? আমি তো আর আপনাকে কোনো প্রোটেকশন দিতে পারবো না। তা যদি কেউ পারে তো পুলিশই পারবে। তা কি আর জানি না রায়মশাই, তবে পুলিশ হয়তো আমার কথায় কানই দেবে না। তা কেন বলেন তো, টালিগঞ্জ থানার ওসিকে আমি বলে দিতে পারি। না না মশাই, বরং আপনি যদি কোনো পথ বাতলাতে পারেন। না ক্ষমা করবেন, তাছাড়া আহা, সাহায্য না করতে পারেন, উপদেশ তো কিছু দিতে পারেন। বাড়িতে গোটা 2 দারোয়ান রাখুন। তা কি আর বাকি রেখেছি রায়মশাই? 3 জন দারোয়ান বহাল রেখেছি, তবু নিশ্চিন্ত হতে পারছি না। স্বস্তিতে বাইরে ঘোরাফেরা পর্যন্ত করতে পারছি না। সুব্রত কিরিটির পাশে বসে নিঃশব্দে এতক্ষণ শিবানন্দ বোসের কথাবার্তা শুনছিল। এবারে বললে, আপনি বরং এক কাজ করুন শিবানন্দ বাবু। কি বলুন তো? মাসখানেকের জন্য কাউকে কোথাও যাচ্ছেন না জানিয়ে বাইরে কোথাও গিয়ে কাটিয়ে আসুন, সেই পরামর্শ দিচ্ছেন? হ্যাঁ, নীলরুমালের ব্যক্তিটির সত্যিই যদি আপনার উপরে কোনো আক্রোশ থাকে তো মাসখানেক অন্তত তো আপনার খোঁজ পাবে না। কিন্তু তারপর সবকিছু ফেলে দিয়ে তো আমি অজ্ঞাতবাসে বাকি জীবনটা কাটাতে পারি না। তাছাড়া শেষ পর্যন্ত যদি তারা আমাকে খুঁজে বের করে ফেলে। শিবানন্দ বাবু, কিরিটি আবার কথা বলে, আগে আপনার ছেলে মেয়ে কটি? নেই। নেই মানে? আপনার কোনো সন্তানাদি নেই? না, আমার স্ত্রীর কোনো সন্তান হয়নি। দুঃখের কথা, আর বলেন কেন? তবে আপনার বিষয় আসার ওয়ারিশন কে? কে আর, ওই নানু। বোম্বেতে ভাগ্নেটারই শেষ পর্যন্ত হবে পোয়া 12। ভাগ্নে? হ্যাঁ, ভাগ্নে নয়, বলতে পারেন কুলাঙ্গার। লেখাপড়া করলো না, মানুষ হলো না, কাজকর্মও শিখলো না, সর্বক্ষণ পার্টি করে বেড়ায়। কোন পার্টির লোক তিনি? কে জানে মশাই, এদেশে তো 1000টা পার্টি। নাম জানি কি চাই তার যে বলবো কোন পার্টি শ্রীমানের? বুঝলেন, দিতাম গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে বাড়ি থেকে, কিন্তু ওই যে কি, তার মামি, আমার অর্ধাঙ্গিনীটি, সে যে নানু বলতে অজ্ঞান। বলেছিলাম একবার তাড়িয়ে দেব, তা ঘন ঘন ফিট হতে শুরু করলো গিন্নির।
শেষে সাপে ছুঁচো গেলার মতো চুপ করে বাকরুদ্ধ হয়ে বসে আছি। মরুকগে, যা খুশি ওরা করুকগে। অথচ মশাই, ছেলেটার লেখাপড়ায় ভালোই ছিল, তাই বুঝি? হ্যাঁ, স্কুল ফাইনাল পাস করে বিদ্যাসাগরে বিএসসি পড়ছিল। তারপরই মাথায় ঢুকলো পোকা, ব্যাস সবকিছু শিখেই উঠলো। এখন দিবারাত্র পার্টি করছেন আর আমার অন্ন ধ্বংস, ধনক্ষয় করছেন। কিরিটি মনে মনে বলে, ঠিকই করেছে, বর্বরস্য ধনক্ষয়। কিন্তু মুখ দিয়ে তার সে কথাটা বের হয় না, কেবল মিটিমিটি হাসে। শিবানন্দ এবারে বললেন, আমি অবশ্যই আপনার পরামর্শ এমনি চাই না, তার জন্য পারিশ্রমিক দিতে আমি কার্পণ্য করব না। ঠিক আছে শিবানন্দ বাবু, আপনার কথাটা আমি ভেবে দেখব। দেখবেন? হ্যাঁ, দেখব। ব্যাস ব্যাস, তাহলেই আমি খুশি। বড্ড বিপদে পড়েছি রায়মশাই, এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করুন, আমিও আপনাকে খুশি করে দেব। আচ্ছা, তাহলে আমি উঠি, নমস্কার। নমস্কার। শিবানন্দ অতঃপর উঠে পড়লেন এবং লাঠির সাহায্যে পঙ্গু ডান পাটা সামান্য টেনে টেনে ঘর থেকে বের হয়ে গেলেন। কিরিটি এক দৃষ্টে শিবানন্দের ক্রম অপসৃয়মান দেহটা ও চলার ভঙ্গির দিকে তাকিয়েছিল। সুব্রত সেদিকে নজর পড়ায় বললে, কি দেখছিস রে কিরিটি? কিরিটি সে কথার জবাব না দিয়ে বলল, কেমন বুঝলি সুব্রত? কিসের কি বুঝলাম? বলছিলাম, ভদ্রলোকের আগমন ও প্রত্যাগমন নিয়ে কি তোর মনে হলো? বেশ ভয় পেয়ে গেছেন মনে হলো। তা ঠিক, তবে ওই যে একটা কথা আছে না আমাদের দেশে, কি, ভেক না নিলে ভিক্ষে মেলে না। সুব্রতর কথার জবাব দেওয়া হলো না। কৃষ্ণা এসে ঘরে প্রবেশ করলো, হাতে তার প্লেটে গরম গরম সিঙ্গারা। সুব্রত সবকিছু ভুলে গিয়ে হাত বাড়িয়ে কৃষ্ণার হাত থেকে প্লেটটা নিয়ে নিল এবং বিনা বাক্য ব্যয়ে সিঙ্গারার সদ্ব্যবহার শুরু করে দিল। কৃষ্ণা মুখোমুখি বসতে বসতে বললে, কে এসেছিল গো? কিরিটি মৃদু কণ্ঠে হেসে বললে, নীল রুমাল। মানে? ওই আর কি, নীল রুমালের আতঙ্কে আতঙ্কিত এক ভদ্রলোক। সুব্রত বললে, তাই নাকি, কিরকম? সুব্রত সংক্ষেপে ব্যাপারটা বিবৃত করে গেল সিঙ্গারার স্বাদ নিতে নিতে। কিরিটি হঠাৎ ওই সময় বলে ওঠে, ব্যাপারটা নিয়ে আজ সকাল থেকে চিন্তা করতে করতে একটা ব্যাপার আমার কাছে যেন এখন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে সুব্রত। কি বলতো? নীল রুমালের ব্যাপারটায় পূর্ব পরিকল্পিত দৃঢ় সংকল্প কারো না কারো আছে। কিরিটি তার সামনে নিচু টেবিল থেকে সুদৃশ্য চন্দন কাঠের সিগারের বাক্সের ডালাটা খুলে একটা সিগার তুলে নিয়ে সেটায় অগ্নিসংযোগ করতে করতে বললে, পূর্ব পরিকল্পিত দৃঢ় সংকল্প? হ্যাঁ, 1, 2, 3, তিনজনকে হত্যা করা হয়েছে, এবারে চতুর্থ ব্যক্তির পালা, 4-এর অঙ্ক আর কি। বলিস কি? কিন্তু ভাবছি সেই চতুর্থ কে, কার জন্য হত্যাকারীর নীল রুমাল অপেক্ষা করছে। সুব্রত বললে, তাহলে তুই বলতে চাস কিরিটি, নীল রুমালের ফাঁস আরো একজনকে গলায় নিতে হবে? তাই তো মনে হচ্ছে। তবে তবে কি, এবারে ওই শিবানন্দেরই পালা নাকি? কিরিটি মৃদু হাসল। হাসছিস যে? আমারও মনে হয়। কি মনে হয় রে? ভদ্রলোক যেভাবে ভয়ে আতঙ্কিত হয়ে তোর কাছে ছুটে এসেছিলেন, কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত তো হতে পারে। মানে? অতি সতর্কতায় মতিভ্রম, যাকে সে কথা। তারপরই হঠাৎ যেন কি মনে পড়েছে, এমনি ভাবে সুব্রতর দিকে তাকিয়ে বললে, হ্যাঁ রে সুব্রত, কি হীরেন সরকারের সঙ্গে তোর জানাশোনা ছিল না? কোন হীরেন সরকারের কথা বলছিস? আরে ওই যে সরকার জুয়েলার্সদের বাড়ির ছেলে। হ্যাঁ ছিল তো, তা কি হয়েছে তাতে? তাকে একবার ডাকাতে পারিস?
পারবো না কেন, দীর্ঘকাল দেখা সাক্ষাৎ নেই অবশ্যই, তাহলেও দেখা করে তোর কাছে আসতে বললে সে আসবেই। কিন্তু কেন? কেন আবার কি? একটু আলাপ সালাপ করতাম ভদ্রলোকের সঙ্গে, আর কি। কি হবে আলাপ করে? কোথা থেকে কি হয় কেউ কিছু বলতে পারে না, তাই কিছু বলা যায়? বেশ, কালই যাব তার ওখানে একবার। তাই যাস? আচ্ছা তোরা বস, আমি বিকাশকে একটা ফোন করে আসি। বলতে বলতে কিরিটি উঠে পড়লো সোফা থেকে। কিন্তু ফোনে বিকাশ সেনকে থানায় পাওয়া গেল না। তখনও সে থানায় ফিরে যায়নি। এএসআই বললেন কখন ফিরবেন তিনি বলতে পারেন না। কিরিটি ফিরে এসে সোফায় বসতে বসতে বললে, খুব করিতকর্মা ব্যক্তি আমাদের এই বিকাশ সেন। হয়তো সকালে আজ যা বলেছি সেই সব নিয়েই সে মেতে উঠেছে। যাকে মরুগে। তারপর তোর ব্যাপার কি বলতো সুব্রত? কেন, ব্যাপার আবার কি? এদিকে যে ভুলেও পা মারাস না। কে বললে? প্রায় তো আসি, কৃষ্ণাকে জিজ্ঞাসা কর। সুব্রত কখনো কৃষ্ণাকে নাম ধরে ডাকে, কখনো বৌদি বলে ডাকে। কি করিস বাড়িতে বসে বসে? কি আর করবো, বই পড়ি। তা ভালো। শেষ পর্যন্ত দেখবি ওই শুকনো বইয়ের পাতাগুলো ক্রমশ আরো নিরস হয়ে উঠছে। বুঝলি না তো সময়ে? অত করে বললাম তখন, চোখ কান নাক মুখ বুঝে ঝুলে পড়। সুব্রত হাসতে হাসতে বলে, দুঃখ হচ্ছে? আমার নয়, তোর। তোর কথা ভেবে সত্যিই দুঃখ হচ্ছে। কুন্তলার সঙ্গে দেখা সাক্ষাৎ করিস না? কেন? কেন আবার, কি প্রয়োজন হয় না বলে? মেয়েটাও হয়েছে তেমনই কৃষ্ণা। সুব্রতটা বুড়ো বাক বলে সেও গো ধরে বসে আছে। কৃষ্ণা চুপ করে থাকতে পারে না, বলে, দায় পড়েছে তার। হ্যাংলামি করতে যাবে কেন? তার নিজস্ব একটা প্রেস্টিজ নেই? প্রেস্টিজ? একে তুমি প্রেস্টিজ বলো কৃষ্ণা? তা নয় তো কি। বাইরে প্রেস্টিজের মিথ্যে একটা মুখোশ মুখে এঁটে ভেতরে ভেতরে সর্বক্ষণ চোখ মোছা। থামো তো। মেয়েদের তুমি ভাবো কি? ঠিক যা ভাবা উচিত তাই ভাবি। সুব্রত ওদের কথা শুনে বসে বসে আর মৃদু মৃদু হাসতে থাকে। তরল হাসি গল্পের মধ্যে দিয়ে আরো অনেকক্ষণ কাটিয়ে একসময় সুব্রত যাবার জন্য যেমন উঠে দাঁড়িয়েছে, কৃষ্ণা বললে, এ কি, উঠছো কোথায়? বাহ, যেতে হবে না? হবে, তবে বিকেলে। দুপুরের খাওয়া এখানে। সুব্রত বসে পড়ে, বললে, তথাস্তু দেবী। হাতে কিছু কাজ ছিল বিকাশের। কাজগুলো সারতে সারতে বেলা দুপুর গড়িয়ে যায়। প্রায় 1:30 নাগাদ সে থানায় ফিরে এলো। অতক্ষণ ধরে কাজ করলেও তার মাথার মধ্যে কিন্তু সর্বক্ষণ কিরিটির সকালের কথাগুলোই ঘোরাফেরা করছিল। কিরিটি যা বললে তাকে সত্যি তিনটি হত্যার মধ্যে সত্যি একটা সুস্পষ্ট যোগাযোগ আছে। অবশ্যই 3টি হত্যার মধ্যে 2টি ব্যাপারে অদ্ভুত মিল আছে। প্রথম, প্রত্যেকেই শহরের জুয়েলার্স, অবস্থাও ভালো। দ্বিতীয়, প্রত্যেকেরই গলায় নীল রুমাল পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আর সেই কারণেই কি কিরিটির ধারণা একই ব্যক্তি তিনটি ওই নিষ্ঠুর হত্যার পেছনে রয়েছে। একজনেরই অদৃশ্য হাতের কারসাজি 3 হত্যায়? আশ্চর্য নয়। কিন্তু কথা হচ্ছে, উদ্দেশ্য কি থাকতে পারে ওই ধরনের নৃশংস হত্যার? কি উদ্দেশ্যে একটা লোক অমন নৃশংস ভাবে একটার পর একটা জুয়েলারকে এ শহরে হত্যা করে চলেছে? ব্যক্তিগত কোনো আক্রোশ কি? কিন্তু কিসের আক্রোশ? কি ধরনের আক্রোশ? ঝনঝন করে পাশের টেলিফোনটা টেবিলের উপর বেজে উঠল। সালারা একটু নিশ্চিন্তে বসে বিশ্রামও করতে দেবে না। ঘন্টা চারে খন্তদন্ত হয়ে রোদের ছোটাছুটি করে এসে একটু বসেছি। একান্ত বিরক্ত ভাবেই ফোনটা তুলে নিল। ওসি বোবাজার স্পিকিং। ও প্রান্ত থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। কে? বিকাশ? আমি কিরিটি। সঙ্গে সঙ্গে বিকাশ সেনের মুখের উপর থেকে বিরক্তির মেঘটা যেন কেটে যায়। সে উদ্গ্রীব হয়ে ওঠে, সোজা হয়ে বসে। বলুন বলুন রায় সাহেব।
তুমি এখান থেকে যাবার পর সকালে একবার ফোন করেছিলাম। আমি ফিরছি। কি ব্যাপার বলুন তো, ফোন করেছিলেন কেন? সকালে তখন কয়েকটা কথা বলতে পারিনি। কি কথা? এর আগে যে দুজন জুয়েলার এ শহরে নীলরুমালের ফাঁসে নিহত হয়েছে, তারা কোথায়, কিভাবে, কখন নিহত হয়েছে এবং তাদের সম্পর্কে ডিটেলস খবরাখবর একটা জোগাড় করতে পারো? কিছুটা সংগ্রহ করেছি সাহেব। করেছো? খুব ভালো সংবাদ। হ্যাঁ, আর সেই খবরের জন্যই এতক্ষণ বাইরে ঘুরে এলাম। কি জানতে পারলে বলো? টেলিফোনেই বলবো না। না, শোনো, আমি আগামীকাল সকালেই দিন কয়েকের জন্য দিল্লি যাচ্ছি প্লেনে। হঠাৎ দিল্লি? ওখানে এক মন্ত্রীমশাইয়ের দপ্তর থেকে এক গোপন কনফিডেন্সিয়াল দলিল বেপাত্তা হয়ে গেছে। তাই মন্ত্রীমশাই কিছুক্ষণ আগে এক জরুরি ট্রাঙ্ক কল করেছিলেন আমায়। তাহলে? কি তাহলে? এদিককার কি হবে? কিসের? তোমার নীল রুমাল রহস্যের? হ্যাঁ। ভয় নেই। আমার ধারণা বা অনুমান যদি মিথ্যে না হয়, তাহলে আমাদের নীল রুমালের ভদ্রলোকটি এখনই আবার তার হাত প্রসারিত করবেন না। কিছুটা অন্তত সময় নেবে। আর যদি না নেয়? নেবে। অন্তত দিন 15-20 তো নেবেই, সাধারণ যুক্তিতে। কারণ কি? পুলিশকে সে তৃতীয়বার বোকা বানালো, সেই আত্মশ্লাঘা বা আত্মতৃপ্তিটা অন্তত কিছুদিন তো একটু, যাকে বলে, চেখে চেখে উপভোগ করবেই। মনে মনে হাসবে। ভয় নেই ভাইয়া, তার এই আত্ম অহমিকাই তার রথচক্র গ্রাস করবে ঠিক সময়। গতি রুদ্ধ হবে। বলছেন? হ্যাঁ, বলছি। থাক, যা বলছিলাম। এই খবরগুলো কিভাবে সংগ্রহ করলে? ফোনেই বলি। না থাক, বরং তুমি এখন আছো তো? হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যে যাচ্ছি। সংবাদটা ফোন মারফত আদান প্রদান না হওয়াই ভালো। অন্য প্রান্তে কিরিটি ফোন রেখে দিল। আধ ঘন্টার মধ্যে কিরিটি থানায় এসে হাজির হলো। বিকাশ তখন স্নান সেরে চারটি মুখে দিয়ে কোনো মতে সবেমাত্র নিচের অফিসে এসে বসেছে। আসুন মিস্টার রায়। তারপর বলো, কিরিটি বসতে বসতে বললে। কতটুকু কি সংবাদ সংগ্রহ করলে? প্রথম ব্যক্তি নিহত হয় নীলরুমালের ফাঁসে ঠিক আজ থেকে 6 মাস আগে, এক শনিবার রাত্রি 8টা-9টার মধ্যে কোন এক সময়। কারণ? কারণ? কিরিটি বিকাশের মুখের দিকে তাকালো। রাত 8:15 নাগাদ শ্যামবাজার অঞ্চলে তার জুয়েলারির দোকান বন্ধ করে বেরোতে যাবেন শ্রীমন্ত পোদ্দার। ঠিক তখন একটা ট্যাক্সি এসে থামে তার দোকানের সামনে। বলে যাও, লোকটির যে বর্ণনা দোকানের কর্মচারীদের একজনের কাছ থেকে পাওয়া গেছে, তা হচ্ছে লোকটি মধ্যবয়সী, রোগা, পাকানো চেহারা, পরনে দামি স্যুট ছিল। আর কিছু? আর কোনো বিশেষত্ব? না, তেমন কিছু রিপোর্ট নেই আর। বলে যাও। বিকাশ সেন আবার শুরু করে। আগন্তুক বলে সে আসছে কোন এক বনেদি ধনির বাড়ি থেকে। তার কর্তা তাকে পাঠিয়েছেন কিছু গয়নার অর্ডার দেবেন। তাই তাকে একটিবার তার ক্যাটালগ বইটা নিয়ে তার সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ জানান। শ্রীমন্ত পোদ্দার বলাই বাহুল্য উৎফুল্ল হয়ে সেই আগন্তুকের সঙ্গে দোকান বন্ধ করে তারই ট্যাক্সিতে সঙ্গে সঙ্গে বের হয়ে যান। তারপর সারাটা রাত তিনি বাড়িতে ফেরেন না, কাজেই ছোট ভাই ও তার স্ত্রী ব্যস্ত হয়ে খোঁজ খবর করেন। অবিবাহিত ছিল শ্রীমন্ত পোদ্দার? হ্যাঁ। তারপর যা বলছিলাম, পরের দিন সকাল 6টা নাগাদ তাকে গঙ্গার ধারে স্ট্যান্ড রোডে এক বেঞ্চির ওপর এক ভদ্রলোক বেড়াতে গিয়ে আবিষ্কার করেন। বেঞ্চির ওপর উপবিষ্ট শ্রীমন্ত পোদ্দার, গলায় নীল রুমালের ফাঁস, মৃত। তিনি একজন প্রহরারত পুলিশকে ডেকে সংবাদটা দেন। পকেটে ছিল শ্রীমন্ত পোদ্দারের একটি ব্যাগ, 100 টাকা, গোটা 2 চেক, প্রায় 1000-5 টাকার
কিছু খুচরো পয়সা আর দোকানের চাবির গোছাটা। অবিকল দেখছি তোমার শশধর সরকারের মতোই ব্যাপারটা। সে হত্যার জন্যই হত্যা করা হয়েছিল শ্রীমন্ত পোদ্দারকেও তাহলে? কিরিটি বললে। তাই তো দেখা যাচ্ছে। তারপর দ্বিতীয় ব্যক্তি? তার নাম হারাধন সামন্ত। তারও জুয়েলারির একটা দোকান ছিল রাধাবাজারে। দোকানের নাম সামন্ত জুয়েলার্স। বছর চারেক হলো সাজিয়ে গুছিয়ে জাঁকজমকের সঙ্গেই দোকানের পত্তন। শ্রীমন্ত পোদ্দারের মৃত্যুর ঠিক 20 দিন পরের ঘটনা। তিনিও রাত 8টার পর দোকান বন্ধ করতে যাবেন। সেই সময় আবার এক আগন্তুকের আবির্ভাব তো? হ্যাঁ, তবে এবার ট্যাক্সি নয়, একটা প্রাইভেট গাড়িতে চেপে তার আবির্ভাব ঘটে। কিছু দামি জড়োয়ার গহনা কিনবে তাই এসেছিল। সঙ্গে হাতে ঝোলানো একটা কালো রঙের অ্যাটাচি কেস। বন্দুককে নিয়ে সামন্ত মশাই তার দোকানের প্রাইভেট রুমের মধ্যে দিয়ে প্রবেশ করলেন। আধ ঘন্টা পরে ভদ্রলোক বের হয়ে গেলেন। কর্মচারীদের মধ্যে জনা দুই ও দারোয়ান তখনও প্রভুর ঘর থেকে বেরোবার অপেক্ষায় বসে, কিন্তু সামন্ত মশাই আর ঘর থেকে বেরোন না। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কেটে গেল। তখন একজন কর্মচারী অধৈর্য হয়ে গিয়ে দরজার সামনে এসে ডাক দিল। কোনো সাড়া পাওয়া গেল না সামন্ত, তাই না? হ্যাঁ, দরজা খুলে ভেতরে ঢুকে কর্মচারীটি চিৎকার করে উঠল। চেয়ারের উপর উপবিষ্ট সামন্ত মশাই, গলায় নীল রুমালের ফাঁস, মুখটা সামান্য হাঁ করে আছে। চোখের মণি দুটো যেন কোটর থেকে ঠিকরে বের হয়ে আসছে। আচ্ছা, সেই আগন্তুকের চেহারার কোনো বর্ণনা পেয়েছো? পেয়েছি। রোগা পাকানো চেহারা, চোখে কালো কাচের একটা চশমা, পরনে দামি স্যুট। কিরিটি যেন চিন্তিত, কি যেন ভাবছে মনে হলো। বিকাশ বলতে লাগলো, এবারেও কোনো কিছু চুরি যায়নি। স্বাভাবিক, কিরিটি মৃদু গলায় বললে, কারণ হত্যার জন্যই যেখানে হত্যা, সেখানে তো অন্য কিছুর নিদর্শন থাকতেই পারে না। ভালো কথা, সামন্ত মশাই বিবাহিত ছিলেন? হ্যাঁ, স্ত্রী ও 2 ছেলে 1 মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল মৃত্যুর বছর খানেক আগেই খুব ধুমধাম করে। ছেলেদের একজনের বয়স 12 আর একজনের 8 বছর। কিছুদিন আগে বালিগঞ্জ অঞ্চলে জমি কিনে বাড়ি তৈরি করতেও শুরু করেছিলেন। আচ্ছা বিকাশ, বলুন, সেই রুমাল দুটো দেখেছো? হ্যাঁ, এক্সিবিট হিসেবে লালবাজারেই আছে। দেখে এলাম। অবিকল সেই একই ধরনের আকাশ নীল রঙের রেশমি রুমাল, এবং তাদের একটির কোনায় ইংরেজি সাংকেতিক অক্ষর 1 এবং অন্যটিতে 2 লেখা। কিরিটি বললে, যাক, নিশ্চিত হওয়া গেল। 3টি হত্যার পেছনে একই ব্যক্তির অদৃশ্য হাত রয়েছে, সে সম্পর্কে আর কোনো সন্দেহই রইল না। আমারও এখন তাই মনে হচ্ছে, বিকাশ সেন বলল। আরো একটা ব্যাপার হত্যাকাণ্ডগুলোর মধ্যে নিশ্চয়ই তোমার নজরে পড়েছে বিকাশ। কি বলুন তো? প্রথম ব্যক্তি শ্রীমন্ত পোদ্দারের মৃত্যুর 20 দিন পরেই নিহত হলেন হারাধন সামন্ত, এবং তার ঠিক দিন 20 পরে তৃতীয় ব্যক্তি নীল রুমালের ফাঁসে প্রাণ দিলেন আমাদের শশধর সরকার। হিসেব তো তাই দাঁড়াচ্ছে। এবং দুর্বার এক আগন্তুকের আবির্ভাব, এবং তৃতীয় কিস্তিতে সামান্য অদলবদল, a telephone call from some unknown person। হয়তো শশধরও দোকানে প্রবেশ করে সেই রোগা লম্বা পাকানো চেহারার আগন্তুকের সঙ্গে মোলাকাত হয়েছিল। তাহলেই ভেবে দেখো, মোটামুটি হত্যাকারীর একটা চেহারার বর্ণনা যেমন আমরা পাচ্ছি, তেমনি এও বোঝা যাচ্ছে হত্যাকারী একজন, একাধিক ব্যক্তি না। খুব প্ল্যান্ড ওয়েতে সে হত্যা করে চলেছে একের পর এক। আপনার কথায় তাই তো মনে হচ্ছে মিস্টার রায়। তোমাকে এখন বাকি কাজটি করতে হবে সেন। কোন কাজটা বলুন তো? বছর 5 আগে কি সব আভ্যন্তরীণ কারণে তুমি বলছিলে না সরকার এন্ড সন্স বিখ্যাত জুয়েলারি প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়? হ্যাঁ, কেন বন্ধ হয়েছিল, কারণটা কি,
এবং সেই পরিবারের সকলে এখন কে কোথায় আছে, কে কি করে, তাদের প্রত্যেকের বর্তমান অবস্থা সম্পর্কে একটা খোঁজ খবর নিতে বলেছিলাম না? নিয়েছো? না, কিন্তু আপনার কি মনে হয় মিস্টার রায়, কি সেই প্রতিষ্ঠানের ব্যাপারের সঙ্গে বর্তমান হত্যা রহস্যগুলোর কোনো যোগাযোগ আছে বলে আপনার মনে হয়? হয়তো নেই, আবার হয়তো থাকতেও পারে। তাছাড়া ব্যাপারটা তো অনেকদিন আগেকার। হ্যাঁ, 5 বছর আগেকার ব্যাপার। কি যেন বিকাশ? হত্যার বীজ যে এক এক সময় কখন কোথায় কিভাবে রোপিত হয় বা অঙ্কুরিত হতে থাকে তা কেউ বলতে পারে না, বিশেষ করে এই ধরনের হত্যা ব্যাপারে। তাই ব্যাপারটা সম্পর্কে আমি জানতে চাই। বেশ, যত তাড়াতাড়ি সম্ভব সংবাদগুলো আমি আপনাকে জানাবার চেষ্টা করব। সে আর এমন কঠিনই বা কি। আজ তাহলে আমি উঠি, বুঝলে? চা খাবেন না? না। কিরিটি উঠে পড়ল। থানা থেকে বের হয়ে কিরিটি সোজা গেল তার গাড়িতে করে ডালহৌসি স্কোয়ারে, প্রত্যহ নামক দৈনিক সংবাদপত্রের নতুন হেড অফিস। সেখানকার একজন নিউজ এডিটর সঞ্জীব লাহিড়ীর সঙ্গে কিরিটির বিশেষ পরিচয় ছিল। অল্প বয়স, খুব চালাক চতুর এবং ছটফটে ছোকরা। সঞ্জীব তার অফিস কামরায় ছিল না। মিনিট 15-র মধ্যেই হয়তো সে ফিরবে একজন বলায় কিরিটি তার ঘরে বসে অপেক্ষা করতে থাকে। 20 মিনিট পরে সঞ্জীব ফিরে এলো। কিরিটিকে দেখে সে উৎফুল্ল কণ্ঠে বলে, দাদা রে, কি খবর? কিরিটি তখন প্রত্যহে প্রকাশিত বিচিত্র বিজ্ঞাপনটির কথা উল্লেখ করে বললে, একটু খোঁজ নিয়ে বলতে পারো সঞ্জীব, ওই বিজ্ঞাপনটা কতদিন আগে প্রকাশ হচ্ছে এবং কে দিয়েছে? বসুন, আমি দেখছি। আধ ঘন্টার মধ্যেই সঞ্জীব যা সংবাদ সংগ্রহ করে নিয়ে এলো তা হচ্ছে, বিজ্ঞাপনটি গত 6 মাস ধরে প্রকাশিত হচ্ছে। দিল্লি থেকে নতুন এক পাবলিশার্স কনসার্ন বিজ্ঞাপনটি দিচ্ছে। বেদপাল পাবলিশিং কোম্পানি, দরিয়াগঞ্জে তার অফিস। ঠিকানাটা টুকে নিয়ে কিরিটি উঠে পড়ল। পরের দিন সকালের প্লেনেই কিরিটি দিল্লি চলে গেল। সেখানে মন্ত্রীমশাইয়ের বাড়িতেই তার সঙ্গে দেখা হলো কিরিটির। প্রতিরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীমশাই রামস্বামী বললেন, ব্যাপারটা যেমন বিস্ময়ের তেমনি অতীব রহস্যজনক মিস্টার রায়। খুলে বলুন। দপ্তরের এক বিশেষ সিক্রেট ডকুমেন্ট, যার মধ্যে ভারতের বর্ডারের প্রতিরক্ষা ব্যবস্থার ডিটেলস ছিল, সেটা অফিস ঘরের আয়রন সেফ থেকে খোয়া গেছে। শেষ কবে ডকুমেন্টটা দেখেছিলেন? তা দিন 15 আগে। চুরি গেছে যে জানতে পারলেন কবে? দিন 7 আগে। প্রধানমন্ত্রী ডকুমেন্টটা দেখতে চাইলে খোঁজ করতেই ব্যাপারটা জানা গেল। সিন্ধুকের চাবি কার কাছে থাকে? অফকোর্স সর্বদা আমারই জিম্মায়। তার মানে সেফটা আপনি ছাড়া আর কারো খোলবার উপায় ছিল না? নিশ্চয়ই না। কে কে জানতো আপনার অফিসের ডকুমেন্টটা সম্পর্কে? আমার পার্সোনাল সেক্রেটারি মিস্টার প্রতাপ সিং ছাড়া আর কেউ জানতো না। তাকে জিজ্ঞাসা করেছিলেন? করেছি, সে কিছু বলতে পারছে না। ভদ্রলোক নিশ্চয়ই খুব বিশ্বাসী? নিঃসন্দেহে। কোথায় যেতে পারে বলে দলিলটা আপনার মনে হয়, মানে ডকুমেন্টটা? এনি আইডিয়া? খবর পেয়েছি সেটা পাকিস্তানে চালান হয়ে গেছে। ক্ষতির সম্ভাবনা আছে তাতে নিশ্চয়ই? ক্ষতি তা কিছুটা তো বটেই, কিন্তু তার চাইতেও বেশি যেটা চিন্তার কারণ হয়েছে, এভাবে যদি সিক্রেট ডকুমেন্ট সেফ থেকে পাচার হয়ে যেতে থাকে, সমূহ বিপদ। বলুন, তাই নয় কি? প্রধানমন্ত্রী তো বিশেষ খাপ্পা হয়েছেন। স্বাভাবিক। একটা কিছু ব্যবস্থা করতেই হবে যেমন করে হোক। আপনাদের সিক্রেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসাররা করতে পারলেন না? ওরা ওইটুকুই সংবাদ সংগ্রহ করতে পেরেছে, সেগুলি পাকিস্তানে চালান হয়ে গেছে। আই ওয়ান্ট ইউর হেল্প মিস্টার রায়। দেখি কি করতে পারি। মন্ত্রীমশাইয়ের ওখান থেকে বিদায় নিয়ে কিরিটি বেদপাল পাবলিশিং কোম্পানির খোঁজে দরিয়াগঞ্জে গেল। কিন্তু সে যা মনে মনে আশঙ্কা করেছিল, ওই নামে কোনো পাবলিশিং কোম্পানির কোনো অস্তিত্বই নেই।
দিন চারেক বাদে কিরিটি কলকাতায় ফিরে এলো। আগেই দিল্লি থেকে ট্রাঙ্ক কল করে দিয়েছিল কিরিটি গাড়ি এয়ারপোর্টে পাঠাবার জন্য। বাড়ি পৌঁছে গাড়ি থেকে নেমে ঘরে ঢুকতেই দেখে সুব্রত বসে আছে। সুব্রত জানতো কেন কিরিটি দিল্লি গেছে। সে বললে, কি হলো, দিল্লির ব্যাপারের কোনো হদিশ করতে পারলি? ব্যাপারটা জটিল, সময় শেষ, তবে মনে হচ্ছে। কি? কিরিটি সোফার উপর বসে একটা সিগারে অগ্নিসংযোগ করতে করতে বললে, আমাদের বিকাশ সেনকে কথা দিয়েছি, নচেত কটা দিন ওখানে আরো থেকে প্রাথমিক ব্যাপারটা শেষ করে আসতাম। কৃষ্ণা এসে ঘরে ঢুকলো, তার হাতে ছোট্ট একটা ট্রের উপর ধুমায়িত 2 কাপ কফি নিয়ে। শরীর ভালো আছে তো? কৃষ্ণা সহাস্যে সুধায় কিরিটির মুখের দিকে তাকিয়ে। কফির কাপটা হাতে নিতে নিতে কিরিটি বললে, ভালো। নে সুব্রত। সুব্রত একটা কাপ তুলে নিল। কৃষ্ণা পাশেই বসলো কিরিটির। শীতের ছোট বেলা, বাইরে তখন প্রায় ফুরিয়ে এসেছে। পরন্ত আলোর সঙ্গে একটা আবছায়া ঘনাচ্ছে যেন। কফির কাপে চুমুক দিতে দিতে কিরিটি বললে, এখানেও বেশ শীত পড়েছে দেখছি। সুব্রত বললে, হ্যাঁ, পরশু থেকে। দিল্লিতে শীত কেমন পেলি? রাজধানীর ব্যাপার তো। কিরিটি হাসতে হাসতে বললে, হাড় কাঁপানো। তারপর তোর হিরেন সরকারের সঙ্গে দেখা করেছিলি সুব্রত? গিয়েছিলাম। গিয়েছিলি? কবে আসছে? তার পক্ষে আসা সম্ভব নয়। কেন? আসতে চায় না বুঝি? না, বেচারি মাস 8 ধরে একেবারে শয্যাশায়ী। শয্যাশায়ী? কি হয়েছে কি? লোয়ার মোটর প্যারালিসিসে পা দুটো পঙ্গু। শয্যা থেকে উঠতেই পারে না, রোগা হয়ে গেছে। তাই নাকি? তাই দেখলাম। বললে তুই ডেকেছিস, আলাপ করতে চাস, এই যে তার কি সৌভাগ্য। কিন্তু আসতে পারবে না। কিরিটি বললে, তাতে আর কি হয়েছে, আমরাই না হয় যাবো আজ। আজই যাবি? হ্যাঁ, ভদ্রলোকের সঙ্গে দেখা করা একটিবার বিশেষ দরকার। তা ভদ্রলোকের অবস্থা কেমন দেখলি দোকান উঠে যাওয়ার পর? দোকানটা ওদের 3 জনের ছিল, মানে জাটতুতো খুঁড়তুতো 3 ভাইয়ের। ওদের বাবা কাকা জ্যাঠারা অনেকদিন আগেই মারা গেছেন। তারপর ওরা 3 ভাই দোকানটা দেখাশোনা করছিল, চলছিল বেশ। হঠাৎ একদিন আবিষ্কৃত হলো ভেতরে ভেতরে শনির দৃষ্টি পড়েছে দোকানটার উপর। তাই বুঝি? হ্যাঁ, যেদিন ব্যাপারটা আবিষ্কৃত হলো, অর্থাৎ ওরা জানতে পারলো, দেখলে ওদের কারিগররাই ওদের পথে বসিয়েছে। কারিগরেরা পথে বসিয়েছে কিরকম? আসলে ওদের 3 জনের একজনও কাজকর্ম কিছুই জানতো না। ধনী গৃহের ছেলে, সোনার চামচ মুখে দিয়ে সব জন্মেছিল। কখনো দোকানের কাজকর্ম তেমন কিছু শেখবার চেষ্টা করেনি, তেমনি কাজকর্ম বুঝতো না। ওদের ছোট কাকাই সব দেখাশোনা করছিল। তার আর 2 ভাইয়ের মৃত্যুর পর ওরা মধ্যে মধ্যে সেজে গুজে দোকানে আসতো আর মোটা মাসোহারা নিত। 3 ভাই দামি দামি গাড়িতে চড়তো, বাবুয়ানি করতো। একজনের ছিল রেস খেলার বাতিক, একজনের দেশ ভ্রমণের বাতিক, আর হিরেনের ছিল থিয়েটারের বাতিক। থিয়েটার? হ্যাঁ, ভালো চেহারা না থাকলেও অভিনয় সে ভালোই করত, নামও করেছিল। একটা নামকরা পাবলিক রঙ্গমঞ্চে অ্যামেচার অভিনেতা হিসাবে অভিনয় করত। হিরেনের বাবা আগেই মারা গিয়েছিল। ছোট ভাই কর্তাদের মধ্যে মেজ কর্তার সন্তানাদি ছিল না। বড় কর্তার 2 ছেলে, হীরেন্দ্র আর নীরেন্দ্র। কিরিটি নিঃশব্দে শুনতে থাকে। বাইরে আসন্ন সন্ধ্যার ধূসরতা নামে, সেই সঙ্গে শহর কলকাতার চাপ চাপ ধোঁয়া। সুব্রত বলতে লাগলো, ছোট কর্তার মৃত্যুর পর 3 ভাই দোকানে বসতে শুরু করলো। তবে ওই নামেই, সব ভরসা কর্মচারীদের উপরই। কেউ কোনো কাজ জানে না। ওরা যা করে, যা বোঝায় তাই ওরা বোঝে। মাস 8 বাদে এক খরিদ্দার এলো। ভদ্রলোক তো মহা খাপ্পা। কেন? যে গহনা তিনি নিয়ে গিয়েছেন তার 16 আনার মধ্যে 12 আনাই নাকি খাদ। পরীক্ষা করে দেখা গেল কথাটা মিথ্যা নয়, সত্যিই তাই। ওরা আর কি করে, খেসারত দিল মোটা টাকার।
ইন্টারেস্টিং। কেবল ওই খরিদ্দারটি নয়, বিরাট ঢালাও কারবার। মাস দুয়েকের মধ্যে আরো 20 জন খরিদ্দার ওই একই কমপ্লেন নিয়ে এলো। সোনারই যে কেবল খাত তাই নয়, জড়োয়া গহনার মধ্যে যেসব জুয়েল দিয়েছে তাও মেকি। তিন ভাই মাথায় হাত দিয়ে বসলো, এ কি ব্যাপার। কিন্তু তখন যা হবার হয়ে গেছে। তলে তলে দোকান ফাঁক। সোনা যত স্টকে ছিল এবং যত রেয়ার জুয়েলস ছিল সব উধাও। ঝাঁঝরা হয়ে গেছে দোকানটা। সবচাইতে পুরানো 4 জন কর্মচারী ছিল। তাদেরও তারা ডাকলো, এবং কর্মচারী 4 জন কারা জানিস? জানি, শশধর, শ্রীমন্ত আর হারাধন নিশ্চয়ই। কিরিটি বললে। তুই জানলি কি করে? জানি, কিন্তু চতুর্থ ব্যক্তির নামটি কি শিবানন্দ বসু? তুই জানলি কি করে? জানি। তারপর একটু থেমে বললে, তাহলে দেখছি আমার অনুমান ভুল নয়। কিরিটির চোখের মণি দুটি উজ্জ্বল হয়ে ওঠে। কৃষ্ণা বললে, কেমন করে ওদের নাম তুমি জানলে গো? শশধর, শ্রীমন্ত আর হারাধন না হয়? বিজ্ঞাপনের কবিতাটা তোমরা ভুলে গেলে কৃষ্ণা। তাছাড়া শিবানন্দ যে এসেছিল নিজেই। তবে? কৃষ্ণা শুধায়। কি তবে? তাকেও মরতে হবে নাকি? অঙ্ক অনুযায়ী তাই তো হওয়া উচিত। কবিতার মিলের জন্যই। যাক, ধোঁয়াটে ব্যাপারটা পরিষ্কার এখন বোঝা যাচ্ছে, খুব জটিল নয়। হত্যাকারীকে ধরতে পেরেছো? কৃষ্ণা শুধায়। কিরিটি মৃদু হেসে বললে, একেবারে যে পারছি না তা নয়, তবে হত্যার উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে গেছে। আর মোটিভ যখন জানা গেছে, বাকি রহস্যটুকু উদ্ঘাটিত করতে আর বেশি বেগ পেতে হবে না। তুই বস সুব্রত, স্নান করে জামা কাপড়টা বদলে আসি। কৃষ্ণা আর সুব্রত বসে বসে গল্প করে। কিরিটি ভেতরে চলে যায়। আধ ঘন্টা পরে কিরিটি ফিরে এলো। পরনে তার গরম পায়জামা ও পাঞ্জাবি, গায়ে একটা সাদা শাল। সুব্রতর মুখের দিকে তাকিয়ে কিরিটি বলে, উত্তিষ্ঠ বৎস, এখন আবার কোথায় বেরোবি? কোথায় মানে? তোর সেই পরিচিত পঙ্গু ভদ্রলোক হীরেন সরকারের ওখানে। এক্ষুনি? আজই এবং ইমিডিয়েটলি। চল ওঠ। বেশি রাত হয়নি, মাত্র 8টা। শীতে রাত এমন কিছু নয়। সুব্রত জানে কিরিটিকে থামানো যাবে না। ও যখন যাবে বলেছে তখন যাবেই। কাজে সে উঠে দাঁড়ালো। এই রাত্রে না গিয়ে কাল সকালে গেলেই হতো। না না, চল, হিরেনের সঙ্গে দেখা করতেই হবে। কখন ফিরবে? কৃষ্ণা শুধায়। বউবাজার থেকে ফিরতে আর কতক্ষণ লাগবে? কিরিটি বলে। সুব্রত বলে, সে তো বউবাজারে থাকে না। সে এজমালির পৈতৃক বাড়ি তো কবেই দেনার দায় বিক্রি হয়ে গেছে সরকারদের। তবে ভদ্রলোক এখন থাকেন কোথায়? ল্যান্সডাউন মার্কেটের কাছে হীরেন অন্য এক বাড়িতে থাকে। তাই নাকি? তবে তো সে কাছেই, ঘন্টা খানেকের মধ্যেই তো তাহলে ফিরতে পারবো। এ চল। ওরা দুজনে বের হয়ে গেল। ল্যান্সডাউন মার্কেটের কাছাকাছি বাঁয়ে একটা রাস্তা। সেই রাস্তা ধরে ঢুকে একটা গলির মধ্যে দোতলা একটা বাড়ি। নিচের ঘরে আলো জ্বলছিল। কলিং বেল টিপতেই একটু পরে ঘরের দরজাটা খুলে গেল। কে? ওরা দুজনে দরজার গোড়াতেই তখনও দাঁড়িয়ে আছে। তাদের সামনেই দাঁড়িয়ে একটি 23-24 বছরের তরুণী। পাতলা দোহারা চেহারা, পরনে একটা সিল্কের শাড়ি। চোখ মুখ খুব সুশ্রী না হলেও উজ্জ্বল যৌবন রসে ও প্রসাধনে সুন্দরী দেখাচ্ছিল তরুণীকে। দুহাতে 4 গাছা করে সোনার চুড়ি। কাকে চান? সুব্রতর কথা বললে। হীরেন বাড়ি আছে? আছেন, তরুণী বললে। কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে তখন তরুণীর মুখের দিকে তাকিয়ে আছে। সুব্রত বললে, বলুন গিয়ে তাকে সুব্রত এসেছে, সঙ্গে কিরিটি। নিচের ঘরে ওদের বসিয়ে তরুণী ওপরে চলে গেল এবং একটু পরেই ফিরে এসে ওদের বললে, কিন্তু এখন তো দেখা হবে না। হবে না কেন? তিনি ঘুমোচ্ছেন। ঘুমোচ্ছে এত তাড়াতাড়ি? সুব্রতই আবার প্রশ্ন করে। রোজ এই সময়টা ঘুমের ওষুধ খান, রাত্রে ঘুম হয় না বলে।
ইঞ্জেকশন দেওয়ার পর ঘুমোচ্ছেন। ও, তাহলে আর কি হবে? কিরিটির মুখের দিকে তাকিয়ে কথাটা বলে সুব্রত। কিরিটি বললে, চল ফেরা যাক। আচ্ছা, নমস্কার, আসি। তরুণীও প্রতি নমস্কার জানালো দুটি হাত তুলে। নমস্কার। ফিরে এসে ওরা গাড়িতে উঠে বসলো। কিধর জায়গা সব? হীরা সিং সুধায়। এবার শ্যামবাজার লেক চল হীরা সিং, নাট্যমঞ্চ থিয়েটার। হীরা সিং গাড়ি ছেড়ে দিল। সুব্রত একটু যেন বিস্মিত হয়ে বলে, আজ তো বুধবার, থিয়েটার নেই। জানি, মৃদু কণ্ঠে কিরিটি বলে। তবে সজনী বাবু নিশ্চয়ই আছেন, তার সঙ্গে একবার দেখা করব। সজনী গুপ্ত নামকরা একজন নাট্যকার ও নাট্য পরিচালক এবং দীর্ঘদিন ধরে নাট্যশালার সঙ্গে জড়িত। গাড়ি চলছে শ্যামবাজারের দিকে। কিরিটি চুপচাপ বসে সিগারেট টানছে। ব্যাপার কি বলতো কিরিটি, হঠাৎ নাট্যমঞ্চে কেন? সন্দেহের একটা নিরসন করব মাত্র। কিরিটি মৃদু কণ্ঠে জবাব দেয়। কিসের সন্দেহ, বল না। থিয়েটারের সামনে যখন ওরা এসে নামলো তখন রাত প্রায় 8:30। কাউন্টারও বন্ধ, তবে লবিতে আলো ছিল। লবিতে দেওয়ালের শোকেসে বর্তমান নাটকের সব স্টিল টাঙানো। কিরিটি গেটে উপবিষ্ট দারোয়ানকেই শুধালো, সজনী বাবু হ্যাঁ দারোয়ান? জি, ওপর মে। ওরা উপরে উঠে গেল দোতলা সিঁড়ি দিয়ে। সরু প্যাসেজের শেষ প্রান্তে সজনী গুপ্তর ঘর। কিরিটি আর সুব্রত ঘরে ঢুকতেই সজনী বললেন, আসুন আসুন, কি সৌভাগ্য আমার, বসুন বসুন। চেয়ারটা টেনে নিয়ে মুখোমুখি বসতে বসতে কিরিটি বললে, অবনীবাবু, আপনার নতুন নাটকের স্টিল দিয়ে নিশ্চয়ই একটা অ্যালবাম তৈরি করেছেন? হ্যাঁ, কেন বলেন তো? আছে, সেটা এখানে আছে, একবার দেখতে পারি? না, আগে চায়ের কথা বলি। সজনী বেল বাজালেন। বেয়ারা রামলাল এসে ঘরে ঢুকতেই তিনি আবার বললেন, 3 কাপ ভালো চা নিয়ে আয় রামলাল। রামলাল চলে গেল। সজনী ঘরের আলমারি খুলে একটা ফটোর অ্যালবাম বের করে কিরিটির সামনে এগিয়ে দিলেন। সুব্রত তখনও বুঝে উঠতে পারছে না ব্যাপারটা কি, কেন কিরিটি এখানে এলো, আর কেনই বা তার চলতি নাটকের নির্বাচিত দৃশ্যগুলির অ্যালবামের প্রয়োজন হলো। কিরিটি অ্যালবামটা টেবিলের উপরে রেখে পাতা উল্টাতে উল্টাতে চতুর্থ পৃষ্ঠায় একটি ফটোর প্রতি সজনীর দৃষ্টি আকর্ষণ করে বললে, এই মেয়েটি কে সজনী বাবু? ও তো সঞ্চারিণী বিশ্বাস। সুব্রত ততক্ষণে ফটোটার দিকে ঝুঁকে পড়েছে এবং ঝুঁকে পড়েই চমকে উঠেছে। কোথায় যেন মেয়েটিকে সে দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেই মুহূর্তে কিছুতে মনে করতে পারলে না। মেয়েটি কতদিন আপনার থিয়েটারে আছে? তা প্রায় বছর 5 হলো, কিছু বেশিও হতে পারে। ট্যালেন্ট আছে মেয়েটির, পূর্ববঙ্গের উদ্বাস্তু ঘরের মেয়ে। কেন বলতো? হীরেন সরকারকে আপনি চেনেন? চিনব না কেন, এক সময় তো এখানে অভিনয় করতো, এখানকার আর্টিস্ট ছিল। অভিনয় ক্ষমতা কেমন ছিল? খুব ভালো অভিনয় করতো। বেচারি হঠাৎ মাস 8 আগে কি যেন হয়ে পঙ্গু হয়ে গেছে, একেবারে শয্যাশায়ী। থিয়েটার ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, সঞ্চারিণী বিশ্বাসের সঙ্গে হীরেন সরকারের যথেষ্ট দহরম মহরম ছিল, তাই না? সজনী হাসলেন। ঠিক, এখনো বোধহয় তার কিপিংয়েই আছে সঞ্চারিণী। হীরেন সরকারের তো আর্থিক অবস্থা এখন তেমন সুবিধার নয়, তবে তবু কেন সঞ্চারিণী তার সঙ্গে আছে, তাই না? হ্যাঁ, ওসব মশাই ভালোবাসাবাসির ব্যাপার, দুর্গেও। কিরিটি হেসে বলল, তাই দেখছি। ইতিমধ্যে চা এসে গিয়েছিল। চা পান করতে করতে একসময় কিরিটি বললে, অসুখ হবার পর হীরেন সরকারের সঙ্গে আপনার আর কখনো দেখা হয়েছে রজনী বাবু? না, ওই সঞ্চারিণীর কাছেই মাঝে মধ্যে তার খবর পাই। রাত 9টা নাগাদ অতঃপর কিরিটি উঠে দাঁড়ালো। আর চলি সজনী বাবু। কিন্তু কি ব্যাপার বলুন তো, হঠাৎ সঞ্চারিণী ও হীরেন সরকারের খোঁজ খবরের আপনার কি প্রয়োজন হলো রায় সাহেব? সজনী প্রশ্ন করলেন।
একটা কবিতার শেষ পংক্তি মিলছিল না, সেটা মেলাবার জন্য এসেছিলাম আপনার কাছে। কবিতার শেষ পংক্তি? কথাটা বলে সজনী কেমন যেন বিস্ময়ের সঙ্গে তাকান কিরিটির মুখের দিকে। কিরিটি মৃদু হেসে বলল, হ্যাঁ আচ্ছা চলি, গুড নাইট। সুব্রত কাছে ব্যাপারটা তখন স্পষ্ট হয়ে গেছে। দুজনে এসে আবার গাড়িতে উঠে বসলো। কিরিটি বললে, কোঠি চলো হীরা সিং। হীরা সিং গাড়ি ছেড়ে দিল। গৃহে প্রত্যাবর্তন করে আহারাদির পর কিরিটি, সুব্রত ও কৃষ্ণা তিনজনে বসবার ঘরে এসে বসলো। জংলি ওদের কফি দিয়ে গেল। এতক্ষণে কিরিটি একটা কথাও বলেনি। সুব্রত তাকে কিছু জিজ্ঞেস করেনি। তবে কিছু জিজ্ঞাসা না করলেও সুব্রত কিরিটির মুখের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারছিল কোনো কিছুর একটা সমাধানের প্রায় শেষ প্রান্তে এসে সে পৌঁছেছে। ভ্রু যুগল সরল, চোখে একটা আনন্দের দীপ্তি ঝকঝক করছে। কিরিটি, মনে হচ্ছে যেন। কিসের কি মনে হচ্ছে? নীলরুমালের রহস্য যেন তোর কাছে অনেকটা পরিষ্কার হয়ে এসেছে। তা এসেছে। চারের অঙ্ক প্রায় মিলের মুখে। এখন কেবল শেষ পর্বের শেষ অধ্যায়ের পূর্ববর্তী অধ্যায়টি বাকি। মানে শিবানন্দ কাহিনী। শিবানন্দ? হ্যাঁ, প্রথমে শ্রীমন্ত, তারপর হারাধন, তারপর শশধর, এইবার শ্রীমান শিবানন্দের পালা। আর তাহলেই গ্রন্থ সমাপ্ত। কিন্তু ওই সঙ্গে একটা কথা মনে হচ্ছে, জানিস কি? ওরা প্রত্যেকেই ডিজার্ভ ইট। তাহলেও একটা কথা থেকে যাচ্ছে। কৃষ্ণা শুধুই, কি গো? কিরিটি বললে, আইন যদি সবাই যে যার খুশি মতো হাতে তুলে নেয়, তাহলে আইন বলে আর কোনো কিছুই থাকে না। আইন আদালত সব প্রহসন হয়ে যায়। তাই বলছিলাম। কি? স্বামীর মুখের দিকে তাকিয়ে কৃষ্ণা প্রশ্নটা করে। আইন ভাঙার দণ্ড আইন ভঙ্গকারীকে মাথা পেতে নিতেই হবে। শান্ত গলায় কিরিটি জবাব দিল। সুব্রত বললে, শিবানন্দকে তুই বাঁচাতে পারবি? পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো। তার বাড়ির চারপাশে পাহারাও রাখা হয়েছে। বাইরে শীতের রাত তখন নিঝুম হয়ে এসেছে। সুব্রত হঠাৎ উঠে পড়ে বলে, এবার তাহলে উঠি রে। কিরিটি বলে, মাথা খারাপ নাকি? কৃষ্ণা বলে, আরে তোমার বিছানা আমি করে রেখেছি। সুব্রত হাসতে হাসতে বলে, একেই বলে সুগৃহিণী। কৃষ্ণাও হাসতে হাসতে প্রত্যুত্তর দেয়, তুমি কি বুঝবে গৃহিণীর স্বাদ? চিরটা কাল তো ব্রহ্মচর্য আশ্রমেরই পান্ডাগিরি করলে। সুব্রত শখেরে বলে ওঠে, হায় ব্রুটাস, তুমিও না, একটা ব্যবস্থা হলে করতেই হয় দেখছি। কৃষ্ণা উৎসাহিত হয়ে উঠে বলল, সত্যি বলছো? কুন্তলাকে তাহলে সুসংবাদটা। তিষ্ঠ তিষ্ঠ দেবী, অত ব্যাকুল হয়েও না। সুব্রত বলে, আগে কৌশলে না হয় তার মতামতটা জেনে নাও। সে আর জানতে হবে না। কৃষ্ণা বলে, বলে, পাগলা খাবি না আচাবো কোথায়? না না দেবী কৃষ্ণা, সে ভদ্র মহিলাটাকে তাহলে এখনো সম্মুখ চিনতে পারোনি, তাই বুঝি? আচ্ছা দেখি। কিরিটি বাধা দেয়, কেন বাজে সময় নষ্ট করছো কৃষ্ণা? ও মহাপাষণ্ড, ওর মুক্তি নেই। সুব্রত হো হো করে হেসে ওঠে। দেখেছ? কৃষ্ণার দিকে তাকিয়ে বলে ওঠে, তোমার স্বামী রত্নটি আমাকে কেমন চিনেছে। কিন্তু রাত কত হলো? সকলেই দেওয়ালের গায়ে বসানো সুদৃশ্য ইলেকট্রিক ওয়াল ক্লকটির দিকে একসঙ্গে দৃষ্টিপাত করলো। রাত 11টা বেজে 10 মিনিট। সুব্রত বললে, না, এমন কিছু রাত হয়নি। কৃষ্ণা হেসে বলে, কফি চাই তো? সুব্রত বলে, এই জন্যেই তো তোমাকে আমার এত পছন্দ। খুব হয়েছে, বসো আনছি। কেন জংলি? জংলি? তার এখন মধ্যরাত্রি। বলতে বলতে কৃষ্ণা ঘর থেকে বের হয়ে গেল। সুব্রত তার নির্দিষ্ট ঘরে গিয়ে শুয়ে পড়েছে। কৃষ্ণাও এতক্ষণে হয়তো ঘুমিয়ে পড়েছে। রাত প্রায় 1:45। শীতের রাত্রি, বাইরে যেন বরফ ঝরছে। ঠান্ডাও পড়েছে প্রচন্ড। কিরিটি ঘুমোয়নি। সোফা কাম বেডটার উপরে পিঠের তলায় একটা
ডানলপিলোর বালিশ নিয়ে মুখে পাইপ গুজে আধশোয়া আধ বসা অবস্থায় রয়েছে। চোখ দুটি বোঝা। ব্যাপারটা মোটামুটি এখন স্পষ্ট হয়ে উঠেছে কিরিটির কাছে। দীর্ঘদিনের স্বর্ণ ব্যবসায়ী সরকার ব্রাদার্সের অত বড় নামকরা প্রতিষ্ঠানের ইমারতের তলায় কতগুলো দুষ্টু ইঁদুর বাসা বেঁধেছিল এবং পুরাতন মালিকদের মৃত্যুর পর নতুন সব অনভিজ্ঞ তরুণ মালিকদের হাতে তখন প্রতিষ্ঠানের দায়িত্ব এসে পড়ল। সেই সুবর্ণ সুযোগটি সদ্ব্যবহার করতে দুষ্টু ইঁদুরের দল এতটুকু দেরি করেনি। কৌশলে ওদের অনভিজ্ঞতার সুযোগে প্রতিষ্ঠানটিকে ক্রমশ একটু একটু করে শোষণে ঝাঁঝরা করে ফেলেছে। নদীর এক পার ভেঙেছে, অন্য পার গড়ে উঠেছে। হীরেন সরকাররা তিন ভাই সর্বশান্ত হয়েছে, আর অন্যদিকে শশধর, শ্রীমন্ত হারাধন ও শ্রীমান শিবানন্দ নিভৃতে ওই বুদ্ধদের চোখের আড়ালে আখেরটাই নিজের কেবল গুছিয়ে নেয়নি, এক একজন শাঁসালো হয়ে উঠেছে। তারপর একদিন অকস্মাৎ ভ্রাতৃত্বয়ের যখন চেতনা হলো, তখন ওই চার মূর্তিকে ধরা ছোঁয়ার আর উপায় নেই, প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। অতএব যা হবার তাই হলো। অতদিনকার অত বড় প্রতিষ্ঠানটা পাকতারি গোটাতে বাধ্য হলো। ওর সঙ্গে নাটকের প্রথম অঙ্কের উপরে হলো যবনিকাপাত। তারপর বেশ কিছুদিন পরে শুরু হলো নাটকের দ্বিতীয় অঙ্ক। আবার যবনিকা উত্তোলিত হলো রঙ্গমঞ্চের। শ্রীমন্ত, শশধর, হারাধন, শিবানন্দ যে যার মতো করে জুয়েলারি শপ খুলে ব্যবসা শুরু করে দিল, সরকার প্রতিষ্ঠানের অন্ধকার সুরঙ্গ পথে অর্জিত মূলধন নিয়ে। দিনে দিনে সকলেই ভাগ্যদেবী প্রসন্ন হাস্যে তাদের প্রতি কৃপাদৃষ্টি করতে লাগলেন। কিন্তু চার মূর্তি তখনও কল্পনাও করতে পারেনি তাদের ভাগ্যাকাশে মেঘের সঞ্চার শুরু হয়েছে। মেঘ ক্রমশ ঘনতর হতে থাকে। তারপর অতর্কিতে এলো বজ্রাঘাত সেই মেঘের বুক থেকে। শ্রীমন্তকে তার মূল্য শোধ করতে হলো, পাপের প্রায়শ্চিত্ত করতে হলো নম্বর 1। তারপরেই বজ্র নামলো হারাধনের মাথায়, পাপের প্রায়শ্চিত্ত তার হলো নম্বর 2। দুজনের প্রায়শ্চিত্ত দিবসের মধ্যে মাত্র 20 দিবসের ব্যবধান। ঠিক 20 দিন পরে আবার বজ্র নেমে এলো, এবারে শশধর, নম্বর 3। কি চমৎকার অঙ্ক, শাস্ত্রানুযায়ী বিচার, কোথাও কোনো ত্রুটি বা ভুল চুক নেই, একটি একটি করে বোরের চাল। এবারে মধ্যে আর দিন 13-14 বাকি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী যদি চলতে থাকে তাহলে চতুর্থ অর্থাৎ 4 বেদ শ্রীমান শিবানন্দ, আর তাহলেই দ্বিতীয় অঙ্কের উপরে যবনিকাপাত। ঘটনাচক্রে তার দৃষ্টিতে যদি ওই অদ্ভুত বিজ্ঞাপনটা না পড়তো, তাহলে হয়তো নাটক দ্বিতীয় অঙ্কেই নিঃশব্দে শেষ হয়ে যেত। প্রেক্ষাগৃহে অন্ধকার নেমে আসতো, আর হয়তো কোনোদিনই আলো জ্বলতো না। কিরিটি কথাগুলো ভাবতে ভাবতে আপন মনেই মৃদু হাসে। কিন্তু ওই নাটকের সঙ্গে সঙ্গে নেপথ্যে মঞ্চের গ্রিন রুমে আরো একটি যে নাটক সৃষ্টি হয়েছে, তার প্রধান অভিনেতাটি কে? নেপথ্যে থেকে কার অদৃশ্য কালো হাত একের পর এক নীল রুমালের ফাঁস গলায় পড়াচ্ছে? নট শিরোমণি সেই ব্যক্তি, সন্দেহ নেই। কি গো, শোবে না? কিরিটির চিন্তাজাল ছিন্ন হয়ে যায় কৃষ্ণার ডাকে। কে? ও কৃষ্ণা, শুতে যাবে না? রাত যে শেষ হতে চললো। কটা রাত? রাত 2:30। হ্যাঁ চলো। কিরিটি শয়নকক্ষে প্রবেশ করে শয্যায় আশ্রয় নিল। পরের দিন সকালে কিরিটির যখন নিদ্রাভঙ্গ হলো, অনেক বেলা হয়ে গেছে, বেলা প্রায় 7টা। প্রচুর রোদে ঘর ভরে গেছে। কৃষ্ণা বারদই এসে চা নিয়ে ফিরে গেছে। ঘুমোচ্ছে দেখে কিরিটিকে আর ডাকেনি। 7টা নাগাদ কিরিটির ঘুম ভাঙতেই দেখে ঘরে ঢুকেছে কৃষ্ণা। কৃষ্ণা বললে, চা নি? কিরিটি বললে, হ্যাঁ নিয়ে এসো, কিন্তু ডাকনি কেন, এত বেলা হয়ে গেছে? কৃষ্ণা বললে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি চা আনি। সুব্রত উঠেছে? কখন? বিকাশবাবু তো কোন সকালেই এসে হাজির, তার সঙ্গে বসে গল্প করছে। বিকাশ এসেছে?
যাক, নচিত আমাকে যেতেই হতো তার ওখানে। কৃষ্ণা ঘর থেকে বের হয়ে গেল। কিরিটি হাত মুখ ধুয়ে বসবার ঘরে এসে যখন ঢুকলো, সুব্রত তখন বিকাশ সেনকে তাদের গত রাত্রের অভিজ্ঞতার কথা বিবৃত করছিল। কিরিটিকে ঘরে ঢুকতে দেখে বিকাশ বললে, সরকার বাড়ির সব ঠিকুজি নক্ষত্র জোগাড় করে ফেলেছি রায় সাহেব। বসতে বসতে মৃদু হেসে বলল কিরিটি, চা জল খাবার হয়েছে? মিসেস রায় কি বাকি রেখেছেন তা অনেকক্ষণ হয়ে গেছে। জঙ্গলি ওই সময় ট্রেতে করে 3 কাপ ধুমায়িত চা নিয়ে এসে ঘরে প্রবেশ করলো। চা পান করতে করতে কিরিটি বললে, বলো এবার শোনা যাক কি সংবাদ সংগ্রহ করলে। 3 ভাই, বিকাশ বললে। তা তো জানি। শুনেছেন তাহলে? মেজ ভাইয়ের কোনো সন্তানাদি ছিল না। বড় ভাইয়ের 2 ছেলে, নীরেন্দ্র আর হরেন্দ্র। ছোট ভাইয়ের 1 ছেলে হীরেন্দ্র। তা আগেই শুনেছি, কিন্তু হরেন্দ্র এবং নীরেন্দ্র এখন কি করছে? কি করে তাদের চলে জানতে পারলে কিছু? হীরেন্দ্র অসুস্থ, পক্ষাঘাতে পঙ্গু, কারো সঙ্গে দেখা করে না। তাও জানি। আর বাকি 2 জন? ওদের মধ্যে দেখলাম সদ্ভাব নেই। বিজনেস গুটিয়ে ফেলবার পর যদিও একই বাড়িতে থাকে, এখনো ধার দেনা শোধ করেও যা অবশিষ্ট ছিল তাও কম নয়। কলকাতার ওপরে খানদুই বাড়ি, একটা ল্যান্সডাউন মার্কেটের সামনে, অন্যটা শ্যামবাজার অঞ্চলে। নীরেন্দ্র ও হরেন্দ্রর ভাগে শ্যামবাজারের বড় বাড়িটা পড়লো, ছোট বাড়িটা পেল হীরেন্দ্র। নগদ টাকাও ওদের কিছু ছিল, তাও ভাগ বাটোয়ারা হয়ে গেল। তারপর কিরিটি শুধায়, নীরেন্দ্র বড় ভাই ওদের মধ্যে। কোনো মতে সামলে সুমলে নিয়ে এখন পুরাতন মোটরের বেচা কেনার ব্যবসা করে। মোটামুটি ভালোই চলে যাচ্ছে। হরেন্দ্রর আগে থাকতে থাকতেই রেস খেলার নেশা ছিল, এখনো আছে। সংসারে স্ত্রী ও 2টি মেয়ে, 2টি বিবাহযোগ্য হয়ে উঠেছে। শ্যামবাজারের বাড়ির নিচের তলাটা সে নিয়ে থাকে। সংসার চলে কি করে তার? রোজগারপত্র কি? সেটাই আশ্চর্য, কিছুই তেমন করে না যতদূর সংবাদ পেয়েছি। তবে বেশ সচ্ছলতার সঙ্গে চলে যায় বলে মনে হলো, কিন্তু বেশি প্রশ্ন করতে পারিনি। কেন? যেমন সন্ডা গুন্ডা মার্কা চেহারা, তেমনি কাঠ গোয়ার বদমেজাজি, মানে মানে সরে এসেছি। আর নীরেন্দ্র? ভদ্রলোক যথেষ্ট অমায়িক ভদ্র। বললেন, দেখুন না বরাতের ফের কি ছিলাম আর কি হয়েছি। কোন বংশের ছেলে হয়ে আজ পুরানো গাড়ি বেচা কেনার ব্যবসা করছি। ওদের মুখে কিছু শুনলে না? ব্যবসাটা গেল কেন? হ্যাঁ, ওদের কজন পুরানো কর্মচারী নাকি ওদের পথে বসিয়েছে যোগসাজশ করে। চুরি করে একত্রে শ্রীমন্ত, শশধর, হারাধন আর শিবানন্দ, তাও জানি। হ্যাঁ, ওদের ওপর দেখলাম হরেন্দ্র বাবুর ভীষণ রাগ, পারলে যেন টুটি ছিঁড়ে ফেলে। কিরিটি হেসে বললে, স্বাভাবিক। এবার কি কর্তব্য বলুন? কথাটা বলে বিকাশ সেন প্রত্যাশাপূর্ণ দৃষ্টিতে কিরিটির মুখের দিকে তাকালো। কটা দিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে কেন? প্রশ্নটা করে বিকাশ সেন কিরিটির মুখের দিকে তাকালো। কারণ হত্যাকারী এখন তার 4র্থ শিকারটিকে খতম করার প্ল্যান করছে। কিভাবে এবারে নীল রুমাল হাতে আগন্তুকের আবির্ভাব ঘটবে। কিন্তু ভয় নেই বিকাশ, এবারে অত সহজে তাকে কাজ হাসিল করতে দেওয়া হবে না। সত্যি সত্যি দেখা গেল কিরিটি যেন নীল রুমালের দ্বারা হত্যাকাণ্ডগুলির ব্যাপারে একেবারে হাত ধুয়ে বসে আছে। ও যেন ভুলেই গেছে ব্যাপারটা। 3 দিন পরে আবার সে 2 দিনের জন্য ট্রাঙ্কল পেয়ে দিল্লি থেকে ঘুরে এলো। আরো 2 দিন পরে গত সন্ধ্যা থেকেই অসময়ে আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হয়েছিল, ফলে শীতটাও যেন হাড় কাঁপিয়ে দিচ্ছিল। কিরিটি গায়ে একটা কম্বল জড়িয়ে আরাম করে বিছানার উপর বসে বসেই গরম গরম কফি পান করছিল। এমন সময় জঙ্গলি এসে ঘরে ঢুকলো। বাবুজি। কি রে? বিকাশ বাবু। কিরিটি আর মুহূর্ত দেরি করে না,
সঙ্গে সঙ্গে কফি শেষ করে কম্বলটা গা থেকে ফেলে উঠে দাঁড়ালো। পাশে খাটের বাজু থেকে গরম ড্রেসিং গাউনটা টেনে নিয়ে গায়ে দিয়ে ঘর থেকে বের হয়ে সোজা এসে বসবার ঘরে ঢুকলো। কি খবর বিকাশ, সকালবেলাতেই? যা হবার তা হয়ে গেছে মিস্টার রায়, হতাশার সুরে বলে উঠল বিকাশ সেন। সত্যি? হ্যাঁ, নীল রুমাল আবার ফাঁস লাগিয়েছে। কোথায়? বালিগঞ্জে বোস অ্যান্ড কোং জুয়েলারি শপের প্রোপাইটার। কে, শিবানন্দ? হ্যাঁ, শিবানন্দ বসু, বিকাশ বলে। আশ্চর্য, ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আবার নীল রুমাল হাতে নিয়ে আবির্ভূত হবে। এবারে আমার ক্যালকুলেশনটা দেখছি ভুল হয়ে গেল। ভুল হয়ে গেল? হ্যাঁ, ভেবেছিলাম হত্যাকারী এবারে আরো সতর্ক হবে, কিন্তু দেখলাম হাতের পাঁচ আর সে হাতে রাখতে চায় না। আগে ভাগেই মিটিয়ে দিয়ে প্রোগ্রামটা তার খতম করতে চায়। তার সংবাদটা পেলে কখন, কার কাছে? রথিন তালুকদার তো এখানকার থানার ওসি, সেই আমাকে ঘন্টাখানেক আগে জানাতেই সেখানে গিয়ে ব্যাপারটা চাক্ষুষ দেখে সংবাদটা দিতে আমি ছুটে এসেছি আপনার কাছে। রথিনবাবু কখন জানতে পারলেন? শেষ রাত্রে। কি করে জানলেন? সাম আননোন পার্সন রাত ভোর 3:30 নাগাদ তাকে ফোন করে সংবাদটা দেয়। কি সংবাদ দিয়েছিল? রাদার ইন্টারেস্টিং। ফোনে তাকে বলে, ও মশাই থানা অফিসার, ঘুমোচ্ছেন এখনো? আপনার এলাকায় যে নীল রুমাল ফাঁস পড়িয়েছে বোস অ্যান্ড কোং জুয়েলারি শপের প্রোপাইটারকে, বলেই ফোন কানেকশন কেটে দেয়। বুঝতেই পারছেন, এ শহরের সব থানা অফিসারদের মধ্যে আমাদেরও এ নীল রুমালকে কেন্দ্র করে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। প্রত্যেকেই যেন আমরা দুঃস্বপ্ন দেখছিলাম। তাই ফোনটা পাওয়া মাত্রই রথিন কাল বিলম্ব না করে তখনই ছুটে যায়। তারপর দোকান ঘরের কলাপসিবল গেটে তালা দেওয়া ছিল না। রথিন দুজন কনস্টেবল নিয়ে সেখানে গিয়ে দেখলো ঘরের ভেতর আলো জ্বলছিল। দারোয়ান? কোনো দারোয়ান ছিল না? না, দোকানে রাত্রে যে দারোয়ানটি পাহারায় থাকতো তার কোনো পাত্তাই নেই। পরে অবশ্যই তাকে মুখ ও হাত পা বাঁধা অবস্থায় দোকানের পেছনে একটা ঘরে পড়ে থাকতে দেখা যায়, গো গো করছিল। যাক, যা বলছিলাম, দোকানের কলাপসিবল গেটটা তালা দেওয়া ছিল না, কেবল টানা ছিল। রথিনবাবু কি করলেন? ওই সময় সুব্রত এসে ঘরে ঢুকলো। বিকাশ বলতে থাকে, সে গেট ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে আলো জ্বলতে দেখে দোকানের মধ্যে সব আলোগুলো জ্বলছে। তীব্র চোখ ঝলসানো আলোতেই চোখে পড়লো কাউন্টারের সামনেই শিবানন্দ বসুর মৃতদেহটা পড়ে আছে। তার গলায় ফাঁস দেওয়া একটি আকাশ নীল রঙের রুমাল। রুমালটা দেখেছেন আপনি? হ্যাঁ, সেই একই রকমের রুমাল, এবং রুমালের কোণে ইংরেজি সাংকেতিক অক্ষর 4 লেখা। এবারে মৃতদেহ এখন কোথায়? দোকানেই পড়ে আছে। দোকানে পুলিশ প্রহরা বসানো হয়েছে। রথিন আমার অনেককালের বন্ধু, সেই দোকান থেকে আমাকে ফোন করায় তার থানায় আমি ছুটে গিয়েছিলাম। সেখান থেকেই আপনার কাছে ছুটে এসেছি সংবাদটা আপনাকে দিতে। চলো একবার যাওয়া যাক সেখানে। একটু অপেক্ষা করো বিকাশ, আমি এক্ষুনি আসছি। কিরিটি ঘর থেকে বের হয়ে গেল এবং মিনিট কয়েক পরেই বিকাশের জিপেই কিরিটি ও সুব্রতকে নিয়ে বিকাশ রওনা হলো। গাড়িতেই বসে সুব্রত সব শুনল। দোকানের মধ্যে তখন রথিন ছিলেন। তিনি নানাভাবে দারোয়ানটাকে প্রশ্ন করছেন। তখন অনেক কষ্টে তার জ্ঞান ফেরানো হয়েছে। বেচারা কেবলই বলছে, দোহাই হুজুরের, সে কিছু জানে না। রাত 2:15 কি 2:30 নাগাদ তার মালিক এসে তাকে ডাকাডাকি করতেই সে ঘুম থেকে উঠে দোকানের গেট খুলে দেয়। তারপর কি হলো বলো? আমি দরজা খুলে দিলাম, মালিক দোকানে এসে প্রবেশ করলেন। তারপর তারপর তাজ্জব কি বাত, মালিক সহসা আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার মাথায় একটা ভারী ডান্ডা দিয়ে আঘাত করতেই আমি পড়ে যাই, জ্ঞান হারাই। তারপর আর কিছু জানি না। কিরিটি বললে, রথিন বাবু, কিছু চুরি বোধহয় যায়নি?
ঠিক বলতে পারছি না, তবে কোনো তালা বা আয়রন সেফের তালা তো ভাঙা দেখছি না। মৃতদেহটা কোথায়? ওই যে কাউন্টারের পেছনে। হঠাৎ ওই সময় কিরিটির নজরে পড়ে কাউন্টারের নিচে কি যেন একটা পড়ে আছে। ঝুঁকে জিনিসটা তুলে দেখেই সে চমকে ওঠে, কিন্তু সে কিছু না বলে সবার অলক্ষ্যে সেটা পকেটে রেখে দেয়। অতঃপর সকলে উঁচু কাউন্টারের পেছনে এগিয়ে গেল। মৃতদেহটা তখনও উপুর হয়ে পড়ে আছে। রেশমি রুমালটা কেবল গলা থেকে খুলে নেওয়া হয়েছে। গায়ে একটা শাল জড়ানো, পরনে ধুতি। কিরিটি মুহূর্তকাল মৃতদেহটার দিকে তাকিয়ে থেকে এগিয়ে গিয়ে আরো সামান্য একটু ঝুঁকে হাত দিয়ে মৃতদেহটা উল্টে দিতেই মৃতদেহটা চিৎ হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে কিরিটির মুখ দিয়ে একটা বিস্ময় সূচক শব্দ বের হয়ে গেল। এ কি? কি হলো? একই সঙ্গে রথিন, সুব্রত ও বিকাশ প্রশ্নটা করে। না, কিছু নয়, কিরিটি বললে। সুব্রত এতক্ষণে চিনতে পারে। কিছুদিন আগে শশধর মৃত্যুর পরদিন শিবানন্দ বসু পরিচয়ে যে আতঙ্কিত খঞ্জ ভদ্রলোকটি কিরিটির গৃহে গিয়েছিল, এ সে লোক নয়। সুব্রত বলে, তাই তো? এ কে তাহলে? রথিনের মুখের দিকে তাকিয়ে কিরিটি শুধালো, আর ইউ শিওর রথিন বাবু, ইনি শিবানন্দ বসু? নিশ্চয়ই, দারোয়ান শনাক্ত করেছে। শিবানন্দের ছেলে একটু আগে এসেছিল, সেও তো শনাক্ত করে বলে গেছে এ তারই বাপ, রথিন বললেন। তবে? কিরিটি যেন মুহূর্তকাল কি চিন্তা করে, তারপর বলে, রথিন বাবু, এখনই আমাদের বেরোতে হবে। কোথায়? হত্যাকারীকে ধরতে চান তো? হত্যাকারী? সে কি আর এতক্ষণ ত্রিসীমানায় কোথাও আছে? ত্রিসীমানায় না থাকলেও মহাশয় ব্যক্তিটি তার নিজস্ব ডেরায় সুস্থ বহাল তবিয়তেই নিশ্চিন্তে বসে বা শুয়ে আছে। কি বলছেন? হ্যাঁ, চলুন, আর দেরি নয়। চলো বিকাশ। রথিন জানতেন কিরিটিকে, তার শক্তির কথাও জানতেন। ইতিপূর্বে তার সঙ্গে সাক্ষাৎ পরিচয়ের কোনো সুযোগ না ঘটলেও কাজেই তিনি আর দ্বিরুক্তি করেন না। সঙ্গের পুলিশ প্রহরীর জিম্মায় আপাতত দোকান ঘর ও মৃতদেহ রেখে বাইরে এসে বিকাশের জিপেই উঠে বসলো সকলে। বিকাশই জিপ চালাচ্ছিল। সুধালে, কোন দিকে যাব? বেলগাছিয়ায়। বিকাশ বিনা বাক্য ব্যয়ে জিপে স্টার্ট দিয়ে এগোতে লাগলো। সকাল 9টা বাজে প্রায় তখন। সুব্রতর কাছে তখনও সমস্ত ব্যাপারটা কেমন ঝাপসা, তেমনি অস্পষ্ট। সেও বুঝতে পারছিল না কিরিটি কেন বেলগাছিয়ায় চলেছে। রাস্তায় আর কথা হলো না, কেউ জিজ্ঞাসাও করে না কেন তারা বেলগাছিয়ায় চলেছে। সকালের দিকে রাস্তায় তখন তেমনি ভিড় জমে ওঠেনি। বেলা 9:45 নাগাদ ওরা বেলগাছিয়া ব্রিজ ক্রস করে একটা সরু রাস্তার সামনে এসে গাড়ি থামিয়ে কিরিটির নির্দেশে সকলে নামলো। রথিন বাবু, আপনার সঙ্গে পিস্তল আছে? আছে, রথিন জবাব দেন। চলুন। সরু রাস্তাটা থেকে সকলে এসে একটা অপ্রশস্ত গলির মধ্যে প্রবেশ করলো। আগে আগে কিরিটি, পশ্চাতে ওরা তিনজন। নিঃশব্দে ওরা তিনজন কিরিটিকে অনুসরণ করে। একটা 3তলা বাড়ির সামনে এসে ওরা দাঁড়ালো। বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। কলিং বেলটা টিপতেই একজন পৌরোহিত্য এসে দরজা খুলে দিল। কিন্তু লোকটা 4 জনের মধ্যে পুলিশের পোশাক পরা দুজনকে দেখে হঠাৎ যেন কেমন বোবা হয়ে যায়। তোমার মা বাড়িতে আছেন? মা? হ্যাঁ আছেন, কিরিটি প্রশ্ন করে। আছেন, লোকটি বলে। কোথায়? দোতলায়। খবর দেব? না, আসুন রতিন বাবু। এসো বিকাশ, বলেই কিরিটি প্রথম দোতলার সিঁড়ির দিকে এগিয়ে যায়। মৃত্যুটি ভ্যাবাচাকা খেয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। পুলিশের লোক বলে বাধা দিতে সাহস পায় না বোধহয়। দোতলায় উঠতেই সামনের ঘরের ভেজনা দরজা ঠেলে যে ভদ্রমহিলা ওদের সামনে এসে দাঁড়ালো, বিকাশ ও রথিন তাকে চিনতে না পারলেও সুব্রত তাকে চিনতে পারে। নমস্কার সঞ্চারিণী দেবী, চিনতে পারছেন? কিরিটি কথা বললে। সঞ্চারিণী বিশ্বাসের মুখের ভাবটা
হঠাৎ কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজেকে সামলে নিয়ে বললে, না তো। চিনতে পারছেন না? কয়েকদিন আগেই তো আপনার সঙ্গে আমাদের দেখা হয়েছিল। কোথায় বলুন তো? বলছি, আপনার তিনিটি নিশ্চয়ই এখানেই আছেন। তিনি? হ্যাঁ, হীরেন সরকার। তিনি এখানে থাকতে যাবেন কেন? যে কারণে আপনি সেদিন তার ওখানে ছিলেন, সেই কারণেই হয়তো তিনিও আপনার এখানে। সরে দাঁড়ান, আমরা ঘরে যেতে চাই। ঘরে যাবেন? কেন, আপত্তি আছে? কিরিটি শুধায়। তা আছে বই কি, বিনা ওয়ারেন্টে আমার ঘরে আপনাদের ঢুকতে দেবো কেন? মিথ্যে চেষ্টা করছেন সঞ্চারিণী দেবী। তাকে পালাবার সুযোগ আপনি করে দিতে পারবেন না, কারণ আমি জানি ওই সিঁড়ি ছাড়া দোতলা থেকে নামবার আর কোনো রাস্তা নেই। এই বাড়িটার ডিটেলস আপনাদের থিয়েটারের এক অভিনেত্রীর কাছ থেকে পূর্বাহ্নেই আমার সংগ্রহ করা আছে। সঞ্চারিণী বিশ্বাস যেন বোবা। সরে দাঁড়ান। সঞ্চারিণী সরে দাঁড়ালো। সকলেই ঘরে প্রবেশ করলো। শয্যার উপরে কে যেন পেছন ফিরে আগাগোড়া একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। কিরিটি মুহূর্তকাল দাঁড়ালো, তারপরেই দৃঢ় পদক্ষেপে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে এক হ্যাচকা টান দিয়ে কম্বলটা ফেলে দিতেই যে লোকটি উঠে বসলো সে হীরেন সরকার। হীরেন সরকার বলে ওঠে, কে আপনারা? এসবের মানে কি? হিরেনবাবু নমস্কার, এরা দুজন থানা অফিসার, আর আমাকে আপনার না চেনার কথা নয়। না, আপনাকে আমি চিনি না। নেভার সিন ইউ বিফোর ইন মাই লাইফ। সুব্রত অবাক হয়ে হীরেন সরকারের মুখের দিকে তাকিয়েছিল। কিরিটি আবার ব্যঙ্গ ভরে বলে ওঠে, চিনতে পারছেন না? আশ্চর্য। আমার বাড়িতে গিয়ে আমার মুখোমুখি বসে শিবানন্দ বোস সে যে অত কথা বলে এলেন, আর এর মধ্যেই সব ভুলে গেলেন? না না, তাও কি হয়? কি আবল তাবল বকছেন মশাই? 8 মাসের ওপর আপনি পঙ্গু শয্যাশায়ী, তাই না? আর তাইতেই বুঝি খোশ মেজাজে একবার ল্যান্সডাউনের বাড়িতে আর একবার এখানকার বাড়িতে যাতায়াত করতে থাকেন। শুনুন হীরেন বাবু, আর যার চোখেই ধুলো দিন না কেন, কিরিটি রায়ের চোখে আপনি ধুলো দিতে পারেননি। প্রথম দিনই মোলাকাতের সময় আমার ওখানে আপনার সত্যকার পরিচয়টা আমার চোখের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। হীরেন সরকার বোবা। হ্যাঁ, আপনার হাতের মিনা করা একটা আংটি, ওই যে এখনো আপনার ডান হাতের অনামিকায় রয়েছে, বাংলায় লেখা ওপরে হীরেন। অন্য আংটিগুলি পরার সময় ওটা যদি খুলে রেখে যেতেন, কিন্তু এখন তো বুঝতে পারছেন, পাপ আর গরল চাপা দেওয়া যায় না। সকলেরই দৃষ্টি গিয়ে পড়ল আংটিটার উপরে। সত্যি আংটিটার উপরে মিনা করা হীরেন নামটা। সহসা হীরেনের চোখে মুখে একটা হাসির দীপ্তি ছড়িয়ে পড়ল। সে কালো কালো এক ঝাঁক দাঁত বের করে বললে, মেনে নিলাম আপনার ওখানে শিবানন্দ ছদ্ম পরিচয়ে আমি গিয়েছিলাম, তাতে হয়েছেটা কি? আর কিছুই হয়নি, কেবল ধরা পড়ে গেছেন। ধরা পড়ে গেছি? হ্যাঁ, আপনি যে শ্রীমন্ত হারাধন, শশধর ও শিবানন্দর হত্যাকারী। কি পাগলের মতো যাতা বলছেন? পাগল কিনা সেটা আদালতেই প্রমাণ হবে। বেশ বেশ, তাই না হয় প্রমাণ করবেন। আপনারা আমার অতিথি, বসুন, চা খান। সঞ্চারিণী সঞ্চারিণী এসে ঘরে ঢুকলো। এদের চায়ের ব্যবস্থা করো, এরা আমার অতিথি। এখানে চা পান করতে আমরা আসিনি হিরেন বাবু। উঠুন, আমাদের সঙ্গে এখনই আপনাকে যেতে হবে। কিরিটি শান্ত কঠিন গলায় বললে। যাবো যাবো, ব্যস্ত হচ্ছেন কেন? যেখানে খুশি নিয়ে যেতে চান আমাকে যাবো। মাই মিশন ইজ ওভার। যে 4 জন শয়তান একদিন ষড়যন্ত্র করে আমাদের পথে বসিয়েছিল, তাদের প্রত্যেককে কীটের মতো শ্বাসরোধ করে ধ্বংস করেছি। বিকাশ সেন অবাক হয়ে চেয়েছিল হীরেন সরকারের মুখের দিকে। অবাক বিষয়ে শুনছিল যেন তোর প্রতিটি কথা। লোকটি শয়তান না বদ্ধ উন্মাদ? হীরেন সরকার অতঃপর উঠে দাঁড়ালো। রোগা পাকানো চেহারা, কিন্তু সম্পূর্ণ সুস্থ মানুষ। পঙ্গুত্ব কোথাও তার শরীরে নেই। এখন বুঝতে পারছি,
সেদিন আপনার বুদ্ধির দৌড়টা যাচাই করার জন্য আপনার সামনে শিবানন্দ পরিচয়ে না গেলেই হয়তো ভালো করতাম কীর্তিবাবু। সবাই চুপ, কারো মুখে কোনো কথা নেই। হীরেন সরকার বলতে থাকে, আপনার কীর্তিকলাপ ও অত্যাশ্চর্য শক্তির সঙ্গে আমি দীর্ঘদিন পরিচিত মিস্টার রায়। চাক্ষুষ ও সাক্ষাৎ আমাদের মধ্যে পরস্পর পরিচয়ের সৌভাগ্য না ঘটলেও আপনার কথা শুনে শুনে মনে হতো কি জানেন? কি পড়তেন আপনি মুখোমুখি সেরকম একজনের পাল্লায়, বোঝা যেত সত্যিকারের আপনার ক্ষুরোধারটা, যাচাই হয়ে যেত হাতে হাতে ব্যাপারটা। আর তাই ওই চার চার বিশ্বাসঘাতক শয়তানের ধ্বংসযজ্ঞে নেমে পরপর তিনজনকে হত্যা করবার পরও যখন দেখলাম আপনার টনক নড়ল না, আর স্থির থাকতে পারলাম না। নিজেই গেলেন আমার কাছে। হ্যাঁ, এবং সেটাই হয়ে দাঁড়ালো আপনার জীবনের সর্বাপেক্ষা মারাত্মক ভুল। তা হয়তো হয়েছে, তবু জানি আপনি ছাড়া বোধহয় দুনিয়ায় কারো সাধ্য ছিল না আমাকে ধরা পড়েছি বলে আমার কোনো দুঃখ নেই মিস্টার রায়। আমার প্রতিজ্ঞা আমি পূর্ণ করেছি। আই হ্যাভ ডান মাই ডিউটি। কিন্তু এ কাজ কেন করতে গেলেন হিরেনবাবু? কেন যেন কিরিটির মনের মধ্যে হিরেনের প্রতি একটা মমতা জাগে। কেন করতে গেলাম? হ্যাঁ, আইন ছিল দেশে, আইনের আশ্রয় নিলেই তো পারতেন। কিছু হতো না তাতে করে। আইনের সাধ্য ছিল না ওই পাষণ্ডদের কেস স্পর্শ করে। ওই ধূর্ত শয়তান শ্রীগালের দলকে ধরা যেত না হাতে নাতে। তাই এই পথটাই আমি বেছে নিয়েছিলাম। তারপর একটু কেসে বললে, কিন্তু আপনি সত্যি বলুন তো, আমাকে সন্দেহ করলেন কি করে? যে মুহূর্তে জানতে পেরেছিলাম ওরা চারজনই আপনার পুরাতন কর্মচারী ছিল এবং ওদেরই জন্য আপনাদের ব্যবসায় ভরাডুবি হয়েছিল, তখনই কি ওদের হত্যার মোটিভটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। তবে তবে মোটিভটা খুঁজে পেলেও তখনও স্থির নিশ্চিত হতে পারিনি আপনাদের তিন ভাইয়ের মধ্যে কে এ কাজ করছেন। কিন্তু আপনার আমার গৃহে আসা ও তারপর আপনার হত্যাকাণ্ড শুরু হওয়ার ৮ মাস আগে থাকতে পঙ্গু বনে যাওয়ার ইতিহাস, আপনার অভিনয় ক্ষমতা, সব মিলিয়ে আপনার ওপরেই আমার সন্দেহটা পড়ে। কেবল কি তাই? আরো আছে। কি? সংবাদপত্র প্রত্যহে প্রকাশিত ধারাবাহিক বিজ্ঞাপনটাও চোখের দৃষ্টি আমার খুলে দিয়েছিল। আর শেষ ও মোক্ষম প্রমাণ। কি? পকেট থেকে কিরিটি সোনার একটা সিগারেট কেস বের করলো। এই সোনার সিগারেট কেসটা, এটা শিবানন্দ দোকানের শোকেসের তলায় পড়ে থাকতে আমার নজর পড়ায় সবার অলক্ষ্যে তুলে নিতেই আর মনে সন্দেহের অবকাশ মাত্র রইল না আমার। চিনতে পারছেন এটা? হীরেন সরকার হেসে হাত বাড়ালো। নিশ্চয়ই, দিন ওটা। এটা আদালতের প্রপার্টি, এখন দেবেন না? না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।